আমার বৌমা পুরো পরিবারের সামনে বলল, আমরা তোমাকে ছাড়াই বিয়ে করেছি, সবকিছু পারফেক্ট ছিল, সবাই হাসছিল। 1 সপ্তাহ পর সেই বৌমাই কাঁদতে কাঁদতে আমার দরজায় দাঁড়িয়েছিল। শাশুড়ি মা, আমাদের আপনার সাহায্য চাই। আমি দরজা খুললাম, কিন্তু আগে তাকে একটা সত্যি কথা বললাম। এটা শুধু একটা গল্পের শুরু নয়, এটা সেই দিনের সত্যি যখন আমার পুরো পৃথিবী আমারই সামনে এক ধাক্কায় কাঁচের প্রাসাদের মতো ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। যখন নেহার মুখ থেকে ওই শব্দগুলো বেরোলো, তখন সেই জাঁকজমকপূর্ণ আর ঝলমলে ব্যাঙ্কুয়েট হলের সমস্ত কোলাহল, সেই বাজতে থাকা সঙ্গীত, সব কিছু হঠাৎ আমার কানে অসাড় হয়ে গেল। আমার মনে হলো যেন কেউ আমার পায়ের তলা থেকে মাটি টেনে নিয়েছে। আমার আশেপাশে দাঁড়িয়ে থাকা কিছু দূরের আত্মীয় আর অবুঝ অল্পবয়সী কাজিনরা জোরে হেসে উঠল। হয়তো তাদের মনে হলো যে এটা আজকের প্রজন্মের কোনো নতুন মডার্ন জোক বা মজা। কিন্তু আমার চোখ শুধু একজনকে খুঁজছিল, আমার ছেলের রোহনকে, আমার নিজের রক্ত, যার জন্যে আমি আমার পুরো জীবন কুরবান করে দিয়েছিলাম। সে ওখানে দাঁড়িয়েছিল, তার স্ত্রীর ঠিক পাশে। সে আমার চোখে দেখার সাহস করল না, সে তার দৃষ্টি মেঝেতে গেঁথে রাখল আর চুপচাপ সেই অপমানটা হতে দিল। সেই মুহূর্তে আমার রক্ত জমে গিয়েছিল। আমি কাঁদিনি, আমি কোনো চিৎকার বা চেঁচামেচি করিনি, আর কোনো তামাশাও বানাইনি। আমার ভেতরে এমন এক গভীর আর নীরব আগুন জ্বলে উঠেছিল, যা আমার সমস্ত চোখের জলকে সেই মুহূর্তেই শুষে নিয়েছিল। আমি খুব শান্তভাবে আমার হাতে ধরা জলের গ্লাসটা কাঁচের টেবিলের ওপর রাখলাম। আমার সিল্কের শাড়ির আঁচল নিজের কাঁধে ঠিক করলাম, আর একটা শব্দ না বলে সেই হলের দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলাম। কেউ আমাকে আটকানোর চেষ্টা করল না, রোহানও না। বাইরে পুনের রাস্তায় সেই রাতে হালকা ঠান্ডা হাওয়া বইছিল, কিন্তু আমার মনে হচ্ছিল সেই হাওয়া আমাকে ছিলে দিচ্ছে। একটা অটোতে বসে যখন আমি আমার ফাঁকা বাড়ির দিকে ফিরছিলাম, তখন আমার চোখের সামনে আমার গত ৬২ বছরের জীবন কোনো সিনেমার মতো চলতে লাগল। আমার নাম সুষমা দেশমুখ। আমি ৬২ বছরের একজন অবসরপ্রাপ্ত হাইস্কুল টিচার, আর পুনের পুরনো এবং শান্ত এলাকা কোথরুডের সরস্বতী হাউজিং সোসাইটিতে গত ৩০ বছর ধরে থাকছি। সোসাইটির প্রতিটা গার্ড, প্রতিটা সবজিওয়ালা, প্রতিটা প্রতিবেশী আমাকে সুষমা তাই বা সুষমা ম্যাডাম বলে ডাকে আর সম্মানের চোখে দেখে। আমার খুব সাদামাটা সাধারণ ভারতীয় রুটিন ছিল। সকাল ৬টায় উঠে ব্যালকনির গাছে জল দেওয়া, নিজের কড়া আদা আর এলাচ দেওয়া চা বানানো, মারাঠি খবরের কাগজের পাতা উল্টানো, আর তারপর সোসাইটির পার্কে নিজের বান্ধবীদের সাথে হাঁটতে যাওয়া। এটাই আমার ছোট্ট নিরাপদ পৃথিবী ছিল। ২৮ বছর আগে যখন এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় আমার স্বামীর মৃত্যু হয়েছিল, তখন রোহন শুধু ১ বছরের ছিল। সেই সময় আমার কাছে কাঁদারও সময় ছিল না। আমি আমার পুরো যৌবন, নিজের সব ইচ্ছা, নিজের সব শখ একটা বাক্সে বন্দি করে রেখে দিয়েছিলাম। আমি স্কুলগুলোতে ডাবল শিফটে পড়ালাম, প্রাইভেট টিউশন নিলাম, শুধু এই কারণে যাতে আমার ছেলের কখনো এই কথার অনুভব না হয় যে তার মাথার ওপর বাবার ছায়া নেই। আমি তাকে শহরের সবচেয়ে ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ালাম। আমার মনে হলো আমার তপস্যা সফল হয়ে গেছে। রোহন খুব মেধাবী, সংস্কারী আর নিজের মাকে ভালোবাসার মতো ছেলে ছিল। সে আমার সব ছোট বড় কথার খেয়াল রাখত। কিন্তু তারপর আজ থেকে ঠিক ৫ বছর আগে তার জীবনে নেহা এলো, আর আমার বাড়ির বাতাসটাই বদলে গেল। নেহা খুব উচ্চাকাঙ্ক্ষী মেয়ে ছিল, যে বানেরের মতো দামি এলাকার চাকচিক্য দেখে প্রভাবিত ছিল। বড় রেস্টুরেন্ট, ব্র্যান্ডেড জামাকাপড় আর সোশ্যাল মিডিয়ায় নিজের একটা আদর্শ দুনিয়া দেখানোর শখ ছিল তার। শুরুতে যখন রোহন আমার সাথে ওর আলাপ করালো, তখন আমি তাকে নিজের মেয়ের মতো আপন করে নেওয়ার পুরো চেষ্টা করলাম। আমার মনে হলো হয়তো আমাদের প্রজন্মের ফারাক, সময়ের সাথে সাথে আমরা একে অপরকে বুঝে যাব। কিন্তু নেহার মিষ্টি হাসির পেছনে একটা অদ্ভুত তিক্ততা ছিল, যা আমি তখন বুঝতে পারিনি। সে ধীরে ধীরে এক খুব অদৃশ্য আর ঠান্ডা চক্রান্তের মাধ্যমে রোহনকে আমার থেকে দূরে সরাতে শুরু করে দিল। রবিবারের সেই দিনগুলো, যেগুলো মা ছেলে একসাথে রান্না করে বা টিভি দেখে কাটাতাম, তা হঠাৎ নেহার সাথে স্পা অ্যাপয়েন্টমেন্ট বা লং ড্রাইভে বদলাতে লাগল। যখন আমি তাদের দিওয়ালির উৎসবে বাড়িতে পুজোর জন্য ডাকতাম, তখন নেহার বাহানা তৈরি থাকত যে আমরা বন্ধুদের সাথে পার্টি প্ল্যান করে নিয়েছি। আমি চুপচাপ সব সহ্য করতে থাকলাম, কারণ একজন ভারতীয় মা সবসময় এটাই ভাবে যে বাড়ির শান্তি বজায় থাকুক, ছেলের সংসার যেন না ভাঙে।
কিন্তু আমি জানতাম না যে আমার এই সহ্য শক্তিকেই আমার দুর্বলতা ধরে নেওয়া হয়েছিল। গত কয়েক মাস ধরে রোহানের ব্যবহার একদম বদলে গিয়েছিল। সে আমার থেকে চোখ সরাতে শুরু করেছিল। আমার ফোন কলগুলো প্রায় মিটিংয়ে আছি, পরে কথা বলছি মেসেজের সাথে কেটে যেতে শুরু করেছিল। আর তারপর সেই রাত এলো। আমাদের এক দূরের আত্মীয়ের পরিবারে একটা বিশেষ ডিনার ফাংশন ছিল। আমি সেখানে একটা কোণের চেয়ারে বসে শুধু এই আশায় ছিলাম যে হয়তো রোহন আসবে তো কিছুক্ষণ ওর সাথে কথা হয়ে যাবে। যখন তারা দুজনে হলে প্রবেশ করল তো তাদের চাকচিক্য সবার থেকে আলাদা ছিল। এক বয়স্ক আঙ্কেল ভালোবেসে রোহনের কাঁধে হাত রেখে জিজ্ঞেস করে নিলেন, বাবা, তোমার বিয়ের সানাই কবে শোনার সুযোগ হবে? সুষমাজি তো কবে থেকে অপেক্ষা করছেন। ব্যাস, সেই মুহূর্তেই নেহা ওই বিষাক্ত তীরটা ছেড়েছিল। সে আমার দিকে তাকালো, তার চোখে এক অদ্ভুত জয়ের চমক ছিল, আর সে সবার সামনে ওই কথাটা বলল। আমার ছেলে, যাকে আমি আমার চোখের জল আর ঘাম দিয়ে বড় করেছিলাম, সে নিজের মাকে ওই ভরা মজলিসে অপমানিত হতে দিল। সেই রাতে বাড়ি এসে আমি আমার বেডরুমে মাটিতে বসে পড়লাম। আমার সামনে দেওয়ালে রোহনের ছোটবেলার ছবি টাঙানো ছিল। আমি ওই ছবির দিকে তাকিয়ে দেখতে থাকলাম আর ভাবতে থাকলাম যে আমি কোথায় ভুল করে দিয়েছি। একজন মা হওয়ার কি এই ফল পাওয়া যায়? তারা শুধু একটা বিয়ে করেনি, তারা খুব ভেবেচিন্তে পরিকল্পনা বানিয়ে আমাকে আমার জীবন থেকে পুরোপুরি বের করে দিয়েছিল। সেই রাতে আমি ঘুমাইনি। আমি বুঝে গিয়েছিলাম যে এখন শুধু চোখের জল ফেলার সময় শেষ হয়ে গেছে। এমন কিছু ছিল যা আমার আড়ালে অনেক লম্বা সময় ধরে চলছিল, আর আমি এতক্ষণ চোখ বন্ধ করে বসেছিলাম। আপনারাও যদি আমার এই গল্প শুনছেন, আর আপনারাও যদি কখনো আপনাদের জীবনে আপনাদের নিজের রক্ত, নিজের সন্তান বা পরিবারের লোকদের দ্বারা এমন তিরস্কার বা অপমান সহ্য করেছেন, যদি আপনাদেরও মনে হয় যে আপনাদের নিঃস্বার্থ ভালোবাসাকে কেউ আপনাদের দুর্বলতা বুঝে নিয়েছে, তবে এই ভিডিওটি লাইক করুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করুন। আমাকে কমেন্ট করে জানান যে আপনারা এই গল্প ভারতের কোন শহর বা গ্রাম থেকে দেখছেন। নিজেদের কষ্ট আমার সাথে ভাগ করে নিন, কারণ যখন আমরা আমাদের কষ্ট ভাগ করে নিই তখন আমরা একা থাকি না। আমার গল্প এখানে শেষ হয় না, বরং আসল শুরু তো এখন হতে চলেছিল, যখন পরের দিনই আমি এমন কিছু ভয়ঙ্কর প্রমাণ পেতে শুরু করলাম যা আমার মাতৃত্বকে চিরকালের জন্য পাথরে বদলে দিল। সেই রাতের পর আমার জীবনের প্রতিটি মুহূর্ত যেন বরফে জমে গিয়েছিল। আমি আমার বেডরুমের জানালার কাছে বসে রইলাম। বাইরে কোথরুডের শান্ত রাস্তায় স্ট্রিট লাইটের হলুদ আলো পড়ছিল, কিন্তু আমার ভেতরে এক ভয়ঙ্কর আর ভীতিকর অন্ধকার ছেয়ে গিয়েছিল। সকালের প্রথম কিরণের সাথে যখন সোসাইটির দুধওয়ালার সাইকেলের ঘণ্টা বাজল, তখন গিয়ে আমার অনুভব হলো যে আমি সারা রাত ওই একই চেয়ারে মূর্তির মতো বসেছিলাম। আমার চোখে জল ছিল না, কিন্তু আমার বুকে এমন এক ভারী ভাব ছিল যা আমার শ্বাস আটকে দিচ্ছিল। আমি ধীরে করে উঠে আমার রোজকার মতো আদা দেওয়া চা বানালাম, কিন্তু ওই চায়ে আমি শুধু আমার একাকিত্বের করোয়া স্বাদ পাচ্ছিলাম। আমি আমার ফোন তুললাম। স্ক্রিনে কোনো নতুন মেসেজ ছিল না, রোহনের কোনো ফোন আসেনি, কোনো ক্ষমা নেই, কোনো সাফাই নেই। ওই নীরবতা আমাকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দিয়েছিল। আমি ডাইনিং টেবিলে বসে আমার পুরনো স্মার্টফোনের স্ক্রিনের দিকে একদৃষ্টে তাকিয়েছিলাম। তখনই আমার মাথায় গত কয়েক সপ্তাহের সেই ছোট ছোট অদ্ভুত ঘটনাগুলো এক ধাঁধার টুকরোর মতো জুড়তে লাগল। এমন কিছু ছিল যা আমার চোখের সামনে হচ্ছিল, কিন্তু এক মায়ের অন্ধ ভালোবাসা আমাকে তা দেখতে দেয়নি। আমার মনে পড়ল আজ থেকে প্রায় ৩ সপ্তাহ আগে, যখন রোহন আর নেহা রবিবারের দুপুরে বাড়ি এসেছিল। রোহনকে খুব অস্থির লাগছিল। সে খুব ভালোবেসে আমার কাঁধে হাত রেখেছিল আর বলেছিল, আইমা, তোমার ফোন খুব হ্যাং হচ্ছে, দাও আমি তোমার ব্যাংকিং অ্যাপ আর হেলথ অ্যাপ আপডেট করে দিই যাতে তোমার কোনো সমস্যা না হয়। আমি ১ সেকেন্ডও না ভেবে আমার ফোন, আমার পাসওয়ার্ড সবকিছু আমার ছেলের হাতে রেখে দিয়েছিলাম, কারণ সে আমার ছেলে ছিল। সে ওই ফোনটা নিয়ে প্রায় আধ ঘন্টা নিজের ঘরে বসে রইল। নেহা ওই সময় আমার সাথে রান্নাঘরে কথা বানিয়ে আমার মনোযোগ সরাচ্ছিল। এখন যখন আমি পেছনে ফিরে ভাবছিলাম, তো নেহার ওই মিষ্টি মিষ্টি কথাগুলো আমার কোনো বিষাক্ত জালের মতো লাগছিল। আমি সাথে সাথে নিজের ফোন খুললাম আর আমার মেসেজের ইনবক্স চেক করতে শুরু করলাম। আমি সাধারণত ব্যাংকের মেসেজগুলোতে বেশি মনোযোগ দিতাম না, কারণ আমার মনে হতো যে রোহন সব ম্যানেজ করে নেবে। কিন্তু যখন আমি মন দিয়ে পড়া শুরু করলাম, তো আমার পায়ের তলার মাটি সরে যেতে লাগল। রাত 2:30 কিছু ওটিপি মেসেজ ছিল,
যা পড়া হয়ে গিয়েছিল। আপনার ইউপিআই পিন সফলভাবে রিসেট করা হয়েছে। আপনার দ্বিতীয় মোবাইল নম্বর আপডেট করা হয়েছে। আমার বুকের ধুকপুকানি দ্রুত হয়ে গেল। আমার তো কোনো দ্বিতীয় মোবাইল নম্বর ছিলই না। তারপর এমন কিছু মেসেজ ছিল যাতে সিএইচ ম্যান্ডেট, ম্যান্ডেট রেজিস্টার হওয়ার কথা লেখা ছিল। আমি প্রযুক্তিগত জিনিস বেশি বুঝতাম না, কিন্তু এটুকু বুঝতে পারছিলাম যে আমার অ্যাকাউন্ট থেকে কোনো ইএমআই বা নিয়মিত পেমেন্ট নিজে থেকে কেটে নেবার অনুমতি দেওয়া হয়েছিল। আমার হাত কাঁপতে লাগল। আমার চোখ বেডরুমে রাখা ওই পুরনো লোহার গোদরেজ আলমারির দিকে গেল। আমি দ্রুত পায়ে আলমারির কাছে গেলাম। আমার চাবির গোছা সবসময় আমার বালিশের নিচে থাকত, কিন্তু কিছুদিন আগে আমি সেটা ড্রেসিং টেবিলে পেয়েছিলাম। আমি তখন খেয়াল করিনি। আমি কাঁপতে থাকা হাতে আলমারি খুললাম। আমার সিল্কের শাড়িগুলোর নিচে একটা গাঢ় নীল রঙের ফোল্ডারে আমার বাড়ির কাগজপত্র, আমার স্বামীর লাইফ ইন্স্যুরেন্সের পুরনো ফাইল আর আমার ফিক্সড ডিপোজিটের এফডির রসিদ রাখা থাকত। আমি যখন ওই ফোল্ডারটা বের করলাম তো সেটা খুব হালকা লাগল। আমি চেন খুললাম আর আমার শ্বাস গলাতেই আটকে গেল। কাগজপত্র ওখানেই ছিল, কিন্তু সেগুলো পুরোপুরি এলোমেলোভাবে ছড়ানো ছিল। বাড়ির রেজিস্ট্রির আসল কাগজ সবার নিচে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা সবার ওপরে রাখা ছিল, যেন কেউ সেগুলো বের করে ফটোকপি করেছে বা তাদের ছবি তুলেছে আর তারপর তাড়াহুড়োয় ফেরত রেখে দিয়েছে। এক মায়ের হৃদয় সবসময় নিজের সন্তানকে সঠিক প্রমাণ করতে চায়, কিন্তু এক নারীর ষষ্ঠ ইন্দ্রিয় তাকে সত্যিটা চিৎকার করে বলছিল। তারা শুধু আমাকে তাদের বিয়ে থেকে বের করেনি, তারা আমাকে আমার জীবন থেকে, আমার সারা জীবনের রোজগার থেকে বের করে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল। আমাকে সত্যিটা জানার ছিল, কিন্তু আমি কোনো দুর্বল পদক্ষেপ নিতে চাইতাম না। আমি স্থির করলাম যে আমি রোহনকে ফোন করব। দুপুরের প্রায় 12টা বাজছিল। আমি রোহনের নম্বর ডায়াল করলাম। প্রথমবার রিং বাজতে থাকল, কেউ তুলল না। দ্বিতীয়বার আবার ডায়াল করলাম। এবার ফোন তুলল, কিন্তু গলা রোহনের ছিল না। হ্যালো। ওই গলা নেহার ছিল। তাতে কোনো ঘাবড়ে যাওয়ার ভাব ছিল না, বরং এক অদ্ভুত অহংকার আর ঠান্ডা ভাব ছিল। আমাকে রোহনের সাথে কথা বলতে হবে। আমি আমার গলাকে একদম শান্ত আর স্থির রেখে বললাম। আমার গলায় কোনো কাঁপুনি ছিল না। রোহন এখন অফিসের কাজে বিজি আছে। সুষমাজি। সে আমাকে শাশুড়ি মায়ের জায়গায় আমার নাম ধরে ডাকল। এটা তার আমাকে নিচু দেখানোর নতুন উপায় ছিল। আর এমনিতেও সে আপনার সাথে কথা বলতে চায় না। আপনি জানেন যে যখনই সে আপনার সাথে কথা বলে সে ডিপ্রেশনে চলে যায়। আপনি সবসময় ইমোশনাল ব্ল্যাকমেল করেন। এখন আমাদের নিজেদের জীবন আছে। আমরা বানেরের নতুন অ্যাপার্টমেন্টে শিফট হয়ে গেছি। প্লিজ আমাদের শান্তিতে বাঁচতে দিন। আপনার কাছে আপনার পেনশন আছে। নিজে বিশ্রাম করুন আর আমাদের জীবনে নাক গলানো বন্ধ করুন। তার প্রত্যেকটা কথা আমার বুকে হাতুড়ির মতো লাগছিল। সে আমাকে এমন এক বয়স্কা আর অসহায় মহিলা প্রমাণ করতে চাইছিল যার কোনো কাজ নেই আর যে শুধু নিজের ছেলের ওপর বোঝা। কিন্তু সে একটা খুব বড় ভুল করে দিয়েছিল। সে ভেবেছিল যে আমি কাঁদব, আমি কাকুতি মিনতি করব বা আমি তার সাথে তর্ক করব। ঠিক আছে নেহা। আমি ব্যাস এটুকু বললাম আর ফোন কেটে দিলাম। আমি ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলিনি, বরং খুব গুছিয়ে রাখলাম। আমার ভেতরের ওই কষ্ট, ওই মাতৃত্ব যা কাল রাত পর্যন্ত আমাকে দুর্বল করছিল, তা এখন এক ঠান্ডা আর ক্যালকুলেটেড রাগে বদলে গিয়েছিল। আমার এখন বুঝতে পারছিলাম যে সে আমাকে নিজের ছেলের জীবন থেকে পুরোপুরি ডিলিট করে দিতে চাইছিল। কিন্তু আমি কোনো পুরনো ছবি ছিলাম না যাকে মুছে দেওয়া যায়। আমি সুষমা দেশমুখ ছিলাম। আমি সাথে সাথে আমার আলমারি থেকে ব্যাংকের পাসবুক বের করলাম। নিজের চটি পরলাম আর সোজা সোসাইটির বাইরে বেরিয়ে গেলাম। পুনের দুপুরের কড়া রোদ ছিল, কিন্তু আমার কোনো গরম লাগছিল না। আমার মাথা শুধু ওই মেসেজগুলো আর ওই কাগজপত্রের কথা ভাবছিল। আমি পায়ে হেঁটেই কোথরুডের এসবিআই ব্যাংকের নিজের হোম ব্রাঞ্চের দিকে চলতে শুরু করলাম। এই ব্রাঞ্চে আমার অ্যাকাউন্ট গত 30 বছর ধরে ছিল। ব্যাংকের বাইরে দাঁড়ানো গার্ড কাকা আমাকে দেখে সেলাম করল আর দরজা খুলল। আমি সোজা পাসবুক প্রিন্টিং মেশিনের দিকে গেলাম, কিন্তু মেশিন পাসবুক আপডেট করতে বারণ করে দিল আর কন্ট্যাক্ট ব্রাঞ্চ ম্যানেজার এরর দেখাতে লাগল।
আমার সন্দেহ এখন বিশ্বাসে বদলাচ্ছিল। আমি সোজা ব্রাঞ্চ ম্যানেজার শ্রীকান্ত শর্মাজির কেবিনের দিকে গেলাম। শর্মাজি আমার স্বামীর সময় থেকে আমাদের চিনতেন। আমাকে দেখেই তিনি নিজের চেয়ার থেকে দাঁড়িয়ে পড়লেন। আসুন সুষমাতাই, বসুন। কি ব্যাপার, আজ হঠাৎ আসা হলো? সব ঠিক তো আছে? তিনি জলের গ্লাস আমার দিকে এগিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন। আমি কোনো ভূমিকা না করেই সোজা নিজের পাসবুক ওনার টেবিলে রেখে দিলাম। শর্মাজি, আমাকে আমার অ্যাকাউন্টের পুরো তথ্য চাই। এখন আমার ফোনে কিছু অদ্ভুত মেসেজ আসছে, আর আমার কিছু ঠিক লাগছে না। শর্মাজি আমার গাম্ভীর্য বুঝে নিলেন। তিনি সাথে সাথে নিজের কম্পিউটারে আমার অ্যাকাউন্ট নম্বর দিলেন আর কিবোর্ডে আঙুল চালাতে লাগলেন। হঠাৎ তার মুখের ভাব বদলাতে লাগল। তার আঙুল থেমে গেল আর তিনি নিজের চশমার ওপর দিয়ে আমার দিকে খুব অদ্ভুত নজরে দেখলেন। সুষমাতাই, ওনার গলায় এখনই আগের মতো সহজ ভাব ছিল না, এক পেশাদারি চিন্তা ছিল। আপনি গত সপ্তাহে কোনো নতুন জয়েন্ট অ্যাকাউন্ট খুলেছেন কি, বা কোনো বড় পার্সোনাল লোনের জন্য অ্যাপ্লাই করেছেন? না শর্মাজি, একদম না, আমি সাথে সাথে জবাব দিলাম। তিনি স্ক্রিনের দিকে ইশারা করে বললেন, তাই আপনার অ্যাকাউন্টের সাথে একটা নতুন সেকেন্ডারি মোবাইল নম্বর লিঙ্ক করা হয়েছে। এই নম্বরের শেষে 899 আছে। আর সবচেয়ে বড় কথা, আপনার অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে ৭৫,০০০ টাকার একটা ম্যান্ডেট সেট করা হয়েছে, যা কোনো লাক্সারি গাড়ির লোনের ইএমআই এর জন্য। এটা আগামী মাসের ৫ তারিখ থেকে কাটা শুরু হয়ে যাবে। আর তিনি থামলেন, যেন তিনি বুঝতে পারছিলেন না যে আমাকে এটা কিভাবে বলবেন। আর কি শর্মাজি, পরিষ্কার করে বলুন। আমি নিজের মুঠো শক্ত করে বললাম, আর আপনার যে ফিক্সড ডিপোজিটগুলো আছে তার বিপরীতে একটা ওভারড্রাফট ফ্যাসিলিটি অ্যাক্টিভেট করা হয়েছে। কেউ আপনার ইয়োনো অ্যাপের মাধ্যমে আপনার বাড়ির রেজিস্ট্রির কাগজপত্র স্ক্যান করে একটা বড় প্রপার্টি লোনের এনকোয়ারিও দিয়েছে। তাই এটা খুব বিপজ্জনক। যদি আপনি এটা না করে থাকেন, তবে কেউ আপনার খুব কাছের মানুষ আপনার সাথে একটা খুব বড় আর্থিক জালিয়াতি করছে। শেষে 899, এটা নেহার পুরনো নম্বর ছিল, যা সে কয়েক মাস আগেই নিয়েছিল। আমার মনে হলো যেন কেউ আমার মাথায় একটা বিস্ফোরণ করে দিয়েছে। তারা শুধু আমার ছেলেকে ছিনিয়ে নেয়নি, তারা আমার সারা জীবনে নিরাপত্তা, আমার স্বামীর সে স্মৃতিগুলোকে বাজি লাগিয়ে দিয়েছিল। তাদের ওই পারফেক্ট গোপন বিয়ের সেলিব্রেশন, ওই বানেরের নতুন দামি অ্যাপার্টমেন্ট, ওই লাক্সারি লাইফস্টাইল, ওসব আমার কষ্টার্জিত উপার্জন আর আমার ওই বাড়ির দৌলতে ছিল, যা আমি ঘাম ঝরিয়ে বানিয়েছিলাম। শর্মাজি, আমাকে কি করতে হবে? আমার গলায় এখন কোনো মাতৃত্ব ছিল না, শুধু একটা বাঁচার জেদ ছিল। শর্মাজি খুব সতর্ক হয়ে গেলেন। তিনি নিজের কেবিনের দরজা বন্ধ করলেন আর আমার দিকে ঝুঁকে খুব গম্ভীর আর কড়া গলায় বললেন, সুষমা, তাই আমার কথা খুব মন দিয়ে শুনুন। এখন একদম নর্মাল থাকুন, কাউকে ফোন করবেন না। সবার আগে আমি আপনার ইউপিআই পুরোপুরি ব্লক করছি। আপনার ডেবিট কার্ড আমি সিস্টেম থেকে ক্যান্সেল করছি। আমরা এই ম্যান্ডেট বাউন্স করাবো। তিনি আমার চোখে সোজা তাকিয়ে বললেন, তাই এখন বাড়ি যেও না। ওরা তোমাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে অন্য কোনো নথিতে সই করিয়ে নিতে পারে। বাড়ি যাওয়ার আগে সোজা নিজের ভাইপো বিক্রমের কাছে যাও, সে উকিল। এই সমস্ত প্রমাণ, এই মেসেজগুলো, এই পাসবুকের এন্ট্রিগুলো সামলে রাখো। এটা শুধু পারিবারিক ব্যাপার রইল না, এটা একটা ক্রিমিনাল অফেন্স বা অপরাধের শুরু। প্রমাণ সামলাও। তাই এখন ওদের এটা বুঝতে দিও না যে তুমি কিছু জেনে গেছো। শর্মাজির ওই কথাগুলো আমার মাথায় হাতুড়ির মতো বাজছিল। আমি ব্যাংকের কাগজপত্র নিজের ব্যাগে রাখলাম। যখন আমি ব্যাংক থেকে বাইরে বেরোলাম, তো আমি সেই সুষমা দেশমুখ ছিলাম না যে কাল রাতে নিজের ছেলের বিয়েতে কাঁদতে কাঁদতে বাইরে এসেছিল। আমি এখন এমন এক মহিলা ছিলাম যে জানত যে যদি সে নিজের রক্ষা নিজে না করে, তো তার নিজের লোকেরাই তাকে রাস্তায় এনে দাঁড় করাবে। খেলা এখন শুরু হয়েছিল, আর এখন এই খেলা আমার নিয়মে হতে চলেছিল। ব্যাংক থেকে বেরোতেই দুপুরের রোদ আমার চোখে খুব খারাপভাবে বিঁধতে লেগেছিল। কার্ভে রোডের ওই সবসময় কোলাহল আর ট্রাফিকে ভরা রাস্তা, যেখান থেকে আমি হাজারবার পার হয়েছিলাম, আজ আমার একদম অচেনা আর ভয়ঙ্কর গোলক ধাঁধার মতো লাগছিল। অটোরিকশার হর্ন, লোকেদের আওয়াজ, সবকিছু আমার কানে এক অদ্ভুত প্রতিধ্বনি তৈরি করছিল। আমার পা কাঁপছিল, কিন্তু আমি নিজেকে পড়তে দিইনি। শর্মাজির ওই শেষ সতর্কতা, বাড়ি যেও না, তাই সোজা বিক্রমের কাছে যাও, আমার মাথায় কোনো অ্যালার্মের মতো বাজছিল। বিক্রম আমার বড় দিদির ছেলে হয়, আর পুনে ডিস্ট্রিক্ট কোর্টে এক খুব যোগ্য সিভিল আর সাইবার উকিল। আমি রাস্তার ধারে দাঁড়ানো এক অটোওয়ালাকে হাতের ইশারা করলাম আর ভারী গলায় বললাম, শিবাজীনগর কোর্ট। অটোতে বসতেই আমি নিজের ব্যাগটাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে নিলাম, যেন তার মধ্যে আমার বেঁচে থাকা জীবন রাখা আছে। আমার বুক এত জোরে ধড়কছিল যে আমার ভয় ছিল কোথাও আমার হার্ট অ্যাটাক না পড়ে যায়। আমার হাত এত ঠান্ডা হয়ে গিয়েছিল যেন আমার শরীরের সব রক্ত জমে গেছে। এক মা হওয়ার কারণে আমার প্রথম ভাবনা এখনও এটাই আসছিল যে হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, হয়তো কেউ আমার ছেলের ফোন হ্যাক করে নিয়েছে। কিন্তু নেহার ওই কারোয়া কথাগুলো আর ব্যাংকের ওই পাসবুকের এন্ট্রি সব ভ্রম ভেঙে দিয়েছিল। প্রায় আধ ঘন্টা পর আমি শিবাজীনগরে বিক্রমের অফিসের বাইরে দাঁড়িয়েছিলাম। এটা একটা পুরনো বিল্ডিংয়ে ছোট কিন্তু খুব গোছানো অফিস ছিল। বিক্রম নিজের ল্যাপটপে কিছু কাজ করছিল। যেমনই সে আমাকে দরজায় দেখল, তার মুখে এক গভীর চিন্তা ছেয়ে গেল। সে নিজের চেয়ার থেকে প্রায় লাফিয়ে উঠল। আত্মা, আপনি এত দুপুরে? আপনি ফোন কেন করলেন না? আপনার শরীর তো ঠিক আছে? আপনার মুখ এত ফ্যাকাশে কেন পড়ে যাচ্ছে? সে প্রশ্নের বন্যা বইয়ে দিল,
আর আমাকে ধরে সোফায় বসালো। সে সাথে সাথে নিজের জলের বোতল খুলল আর এক গ্লাস জল আমাকে দিল। আমি গ্লাসটা নিজের দুটো কাঁপতে থাকা হাত দিয়ে ধরলাম। গ্লাসটা আমার দাঁতের সাথে ধাক্কা খাচ্ছিল। আমি ধীরে ধীরে দুঢোক জল খেলাম। জল আমার শুকনো গলা দিয়ে নিচে নামল, তো আমি একটু স্বস্তি পেলাম। আমি নিজের চোখ বন্ধ করলাম আর 3টে লম্বা শ্বাস নিলাম। আমাকে এখন কাঁদার ছিল না, আমাকে এখন ভাঙার ছিল না, আমাকে আমার হুঁশ পুরোপুরি কায়েম রাখার ছিল। আমি ঠিক আছে বিক্রম, আমি নিজের গলাকে স্থির করার পুরো চেষ্টা করতে করতে বললাম। কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় সঞ্চয় আর আমার বাড়ি বাজি লেগে আছে। আমাকে তোমার সাহায্য চাই, কিন্তু একজন উকিল হিসেবে, একজন ছেলে হিসেবে নয়। আমার এই কথা বিক্রমকে পুরোপুরি চমকে দিল। আমি আমার ব্যাগ খুললাম আর ব্যাংকের পাসবুক, শর্মাজির দেওয়া ওই স্টেটমেন্ট আর আমার ফোন বিক্রমের টেবিলে রেখে দিলাম। আমি তাকে ওই সব কিছু বললাম যা গত 1 সপ্তাহে হয়েছিল। ওই গোপন বিয়ে, ওই ভরা মাজলিসে নেহার ওই খোটা, আজ সকালে নেহার ওই অপমানজনক ফোন কল, আর সবচেয়ে জরুরি কথা, শর্মাজির কেবিনে হওয়া ওই ভয়ঙ্কর পর্দাফাঁস। বিক্রম একদম শান্ত হয়ে গিয়েছিল। তার চোখে নিজের আত্মীয়ার জন্য দুঃখ ছিল, কিন্তু এক পেশাদার উকিলের তীক্ষ্ণ মাথাও এখন কাজ করতে শুরু করেছিল। সে আমার ফোন তুলল আর বলল, আত্মীয়া, আমাকে আপনার ফোন চেক করতে দিন। যদি তারা আপনার ফোন থেকে ব্যাংকিং অ্যাপ অ্যাক্সেস করেছে, তো কোনো না কোনো সূত্র নিশ্চয়ই ছেড়ে গেছে। আগামী 20 মিনিট পর্যন্ত ওই ঘরে এক ভয়ঙ্কর নীরবতা ছিল। বিক্রম আমার ফোনের সেটিংস, ইমেল আর মেসেজিং অ্যাপের গভীরে যাচ্ছিল। হঠাৎ তার আঙুল থেমে গেল। সে একটা লম্বা শ্বাস নিল আর ল্যাপটপ থেকে একটা ডেটা কেবল বের করে আমার ফোনের সাথে কানেক্ট করে দিল। আত্মীয়া, এদিকে আসুন, এটা দেখুন। সে তার স্ক্রিন আমার দিকে ঘোরালো। যখন রোহান বলেছিল যে সে আপনার ফোনের হেলথ অ্যাপ আপডেট করছে, তো সে আসলে আপনার জিমেল অ্যাকাউন্টের অ্যাক্সেস নিজের ফোনে নিয়েছিল। সে আপনার ইনবক্সে একটা হিডেন রুল সেট করে দিয়েছিল, যাতে ব্যাংক থেকে আসা যে কোনো ইমেল সোজা ট্র্যাশ বা আর্কাইভ ফোল্ডারে চলে যায় আর আপনি কখনো তাদের নোটিফিকেশন না পান। আমার বুক ধক করে রইল। আমার নিজের ছেলে আমার সাথে এক ধুরন্ধর অপরাধীর মতো খেলছিল। বিক্রম মাউস দিয়ে আরেকটা ফাইল খুলল। আর এটা দেখুন, এটা আপনার ফোনের ডিলিটেড আইটেমসে পাওয়া গেছে। এটা একটা পিডিএফ ফাইল। এটা একটা পাওয়ার অফ অ্যাটর্নির কাঁচা ড্রাফট আছে। এতে লেখা আছে যে আপনার বাড়তে থাকা বয়স আর দুর্বল স্মৃতিশক্তির কারণে আপনি আপনার কোথরুডের বাড়ি সম্পর্কিত সমস্ত আর্থিক আর আইনি সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনার ছেলে রোহনকে দিচ্ছেন। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো এই নথিপত্রকে সার্টিফাই করার জন্য আধার ভিত্তিক সিগনেচার ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। এটাই কারণ যে রাত 2টোয় আপনার ফোনে ওটিপি এসেছিল। তারা আপনার ঘুমের ফায়দা উঠিয়েছে যখন আপনার ফোন তাদের কাছে ছিল। এটা শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল। তারা শুধু আমার কষ্টার্জিত উপার্জন চুরি করছিল না, তারা আমাকে আইনিভাবে এক অসহায় আর মানসিকভাবে দুর্বল বয়স্কা প্রমাণ করে আমার বাড়ি দখল করার চক্রান্ত রচনা করছিল। ওই বাড়ি যেখানে আমি রোহনকে চলতে শিখিয়েছিলাম, যেখানে আমার স্বামীর শেষ স্মৃতি জড়িয়েছিল। সেই মুহূর্তে আমার ভেতরের ওই শেষ আশাও মরে গেল যে হয়তো রোহনের এই চক্রান্তের কথা জানা নেই। সে এতে সমানভাবে শরিক ছিল। নেহা তাকে আমার বিরুদ্ধে উস্কানি দিয়েছিল, কিন্তু সিদ্ধান্ত রোহন নিজেই নিয়েছিল। আমার শরীর এক মুহূর্তের জন্য অবশ হয়ে গেল। আমি টেবিলের ধার শক্ত করে ধরে নিলাম। আমার চোখের সামনে অন্ধকার ছেয়ে যেতে শুরু করেছিল, কিন্তু আমি আমার ঠোঁট শক্ত করে চেপে নিলাম। আমি পড়ে যেতে পারতাম না। আমি আবার এক ঢোক জল খেলাম। আমাকে এখন কি করতে হবে বিক্রম? আমাকে নিজেকে আর আমার বাড়িকে বাঁচাতে হবে। আমি তাদের 1 পয়সাও নিতে দেব না। আমার গলায় এখন এমন এক দৃঢ়তা ছিল যা আমি নিজে আমার জীবনে কখনো অনুভব করিনি। সবার আগে আমাদের একটা ডিজিটাল দেওয়াল খাড়া করতে হবে আত্মা। বিক্রম নিজের ল্যাপটপ আমার দিক থেকে ঘোরাতে ঘোরাতে খুব গম্ভীর আর কড়া গলায় বলল, আমরা সবার আগে আপনার ব্যাংকের কাস্টমার কেয়ারে কল করে আপনার পুরো ইন্টারনেট ব্যাংকিং প্রোফাইল সাসপেন্ড করাবো। শর্মাজি যা করেছেন তা ব্রাঞ্চ লেভেলে ছিল, আমরা একে সার্ভার লেভেলে ব্লক করব। বিক্রম সাথে সাথে নিজের ফোন থেকে ব্যাংকের ফ্রড প্রিভেনশন নম্বরে কল করল আর আমার গলার প্রমাণ করিয়ে সবকিছু ব্লক করিয়ে দিল। দ্বিতীয় পদক্ষেপ, বিক্রম আমার স্মার্টফোন তুলল আর তার সিম কার্ড বের করে নিল। আপনি আজ থেকে নিজের ব্যাংকের কাজের জন্য এই স্মার্টফোন ব্যবহার করবেন না। এই ফোন এখন তাদের জন্য একটা ট্র্যাপ বা ফাঁদ তৈরি হবে। বিক্রম নিজের ড্রয়ার থেকে একটা পুরনো ইন্টারনেট ছাড়া বেসিক কিপ্যাড ফোন বের করল আর আমার সিম তাতে ভরে দিল। এখন আপনার নম্বর তাদের স্মার্টফোনের নাগালের বাইরে। যে কোনো ওটিপি এখন এই ছোট ফোনে আসবে, যাকে কেউ ইন্টারনেটের মাধ্যমে হ্যাক বা অটো রিড করতে পারবে না। বিক্রমের হাত খুব দ্রুত চলছিল। সে সাথে সাথে আধার কার্ডের ওয়েবসাইট খুলল আর আমার ফিঙ্গারপ্রিন্ট ওটিপির মাধ্যমে আমার আধার কার্ডের বায়োমেট্রিক্সকে লক করে দিল। এটা সবচেয়ে জরুরি ছিল আত্মা। এখন কেউ আপনার আঙুলের ছাপ বা আধারের ব্যবহার করে কোনো লোন পাস করাতে পারবে না, কোনো জমির রেজিস্ট্রি করাতে পারবে না, আর কোনো নতুন সিম কিনতে পারবে না। এরপর বিক্রম ওই সমস্ত প্রমাণ, ওই মিথ্যে পাওয়ার অফ অ্যাটর্নি ড্রাফট, ওই ডিলিট হওয়া মেসেজের স্ক্রিনশট আর ব্যাংকের পাসবুকের ছবি সবকিছু একটা সুরক্ষিত পেনড্রাইভে কপি করে নিল আর তাকে একটা এনক্রিপ্টেড গুগল ড্রাইভ ফোল্ডারেও সেভ করে দিল।
এখন আমাদের কাছে প্রমাণ আছে। যদি তারা কোনো জোরজুলুম করার চেষ্টা করে তো এই পেনড্রাইভ তাদের সোজা জেলে পাঠাতে পারে। বিক্রম, আমার কি পুলিশে অভিযোগ করা উচিত? আমি জিজ্ঞাসা করলাম। আমার গলা এখন বেশ শান্ত ছিল। আমি দিক বুঝতে চাইতাম। না তা এখন না, বিক্রম আমাকে বোঝাতে বোঝাতে বলল। এখন তারা শুধু জাল বিছিয়েছে, কিন্তু লোন পাস হয়নি। যদি আমরা এখন পুলিশের কাছে যাই তো তারা বলে দেবে যে এটা পরিবারের নিজেদের ভুল বোঝাবুঝি বা রোহন অস্বীকার করবে। আমরা তাদের নিজেদেরই বোনা জালে ফাঁসতে দেব। ওই লোকেরা একটা খুব বড় প্রপার্টি লোন আর পার্সোনাল লোনের আশায় বসে আছে। তারা নিজেদের ওই গোপন বিয়ে, ওই বানারের দামি অ্যাপার্টমেন্টের ডিপোজিট আর নিজেদের লাক্সারি লাইফস্টাইলের সমস্ত বিল আশায় ছিলেছে যে ব্যাংক থেকে লোন পাওয়া যাবে আর ওই ইএমআই আপনার অ্যাকাউন্ট থেকে কাটতে থাকবে। কিন্তু এখন আমরা সমস্ত পাইপলাইন কেটে দিয়েছি। যখন ব্যাংক তাদের লোন রিজেক্ট করবে আর ম্যান্ডেট বাউন্স হবে, তখন তাদের কাছে টাকা শেষ হয়ে যাবে। ক্রেডিট কার্ডের বিল বাউন্স হবে। তখন তারা নিজেরাই আপনার কাছে আসবে। বিক্রমের কথায় একটা খুব গভীর সত্যি আর একটা কৌশলগত বোধ ছিল। কিন্তু বিক্রম, তারা কি আমাকে বাড়ি থেকে বের করতে পারে? আমার সবচেয়ে বড় চিন্তা আমার কোথরুডের বাড়ি ছিল। একদম না আত্মীয়, বিক্রম একটা কাগজে কিছু লিখতে লিখতে বলল। বাড়ি আপনার আর আঙ্কেলের নামে ছিল, আর এখন আপনি তার একমাত্র মালকিন আছেন। আমি আপনার আধার লক করে দিয়েছি, তাই তারা কোনো জাল ট্রান্সফার ডিড বা গিফট ডিড রেজিস্টার করাতে পারবে না। আমি সাব রেজিস্ট্রার অফিসেও একটা অনলাইন ক্যাভিয়েট দিয়ে দিয়েছি। যদি কোথরুডের ওই প্রপার্টিতে কোনো ট্রানজ্যাকশন বা লোনের এনকোয়ারি আসে তো আমার আর আপনার উপস্থিতি ছাড়া ওই ফাইল এগোবে না। আপনি আইনিভাবে এক দুর্ভেদ্য দুর্গে আছেন। এখন আপনাকে ব্যাস একটা কাজ করতে হবে। বিক্রম থামল আর সে আমার চোখে দেখল। কি? আমি জিজ্ঞেস করলাম। আপনাকে এক সেরা অভিনেত্রী হতে হবে আত্মা, বিক্রম বলল। আপনাকে বাড়ি ফেরত যেতে হবে আর একদম সাধারণ ব্যবহার করতে হবে, যেমন আপনি কিছুই জানেন না। যদি তাদের ফোন আসে তো এমন কথা বলবেন যেন আপনি এখনও তাদের বিয়ের কথা নিয়ে দুঃখী আছেন, কিন্তু আপনার টাকার কারচুপি নিয়ে কিছু জানা নেই। তাদের মনে করতে দিন যে তারা জিতছে। তারা যত নিশ্চিন্ত হবে ততটাই বড় তাদের হার হবে। আমি বিক্রমের অফিস থেকে যখন বাইরে বেরোলাম তো সন্ধ্যা নামছিল। পুনের হাওয়ায় একটু ঠান্ডা ভাব এসে গেছিল, কিন্তু আমার ভেতরের ভয় পুরোপুরি শেষ হয়ে গেছিল। এখন আমার কাছে কাঁদার কোনো কারণ ছিল না। এক মা যখন নিজের সন্তানের কাছে হারে তো সে ভেঙে যায়, কিন্তু যখন সে জানতে পারে যে তার সন্তান তাকে ধোঁকা দিচ্ছে তো সে এক যোদ্ধা হয়ে যায়। আমার ব্যাগে থাকা ওই ছোট্ট কিপ্যাড ফোন আর ওই পেনড্রাইভ এখন আমার সবচেয়ে বড় ঢাল ছিল। আমি অটোতে বসলাম এবং আমার বাড়ির দিকে রওনা হলাম। আমার এখন আর কোনো তাড়া ছিল না। আমি সেই মুহূর্তটার অপেক্ষা করার জন্য পুরোপুরি প্রস্তুত ছিলাম, যখন তাদের সমস্ত চালাকি তাদের নিজেদেরই গলার ফাঁস হয়ে যাবে। আমি বাড়ি পৌঁছালাম, নিজের ব্যালকনির গাছগুলোতে জল দিলাম এবং খুব শান্তিতে এক কাপ চা বানিয়ে খেতে লাগলাম। খেলা ওরা শুরু করেছিল, কিন্তু এই খেলার শেষ আমি করতে চলেছিলাম। সন্ধে 7টা বেজে গিয়েছিল যখন আমার অটো কোথরুদের সরস্বতী হাউজিং সোসাইটির মেন গেটে এসে দাঁড়াল। পুনের সেই হালকা ঠান্ডা সন্ধ্যায় আশেপাশের বাড়িগুলো থেকে ধূপকাঠি এবং সন্ধ্যার আরতির গন্ধ আসছিল। সোসাইটির পার্কে বাচ্চারা ক্রিকেট খেলছিল এবং কয়েকজন বয়স্ক মানুষ বেঞ্চে বসে রোজকার রাজনীতি নিয়ে আলোচনা করছিল। এটা সেই একই সাধারণ, নিরাপদ এবং চেনা জগৎ ছিল যেখানে আমি আমার জীবনের অর্ধেকের বেশি সময় কাটিয়েছিলাম। কিন্তু আজ যখন আমি আমার বাড়ির দরজার তালা খুললাম, আমার মনে হল যেন আমি কোনো অচেনা জায়গায় পা রাখছি। আমার নিজের বাড়ির দেওয়াল, ওই সোফাটা যেটায় বসে আমি রোহনকে ইঞ্জিনিয়ারিংয়ের বই পড়িয়েছিলাম, সেই ডাইনিং টেবিল যেখানে আমরা 1000 বার একসাথে খাওয়া দাওয়া করেছিলাম, সবকিছুই এখন একটা অপরাধের জায়গা বা ক্রাইম সিনের মতো লাগছিল। বিক্রমের দেওয়া ওই পেনড্রাইভটা আমার শাড়ির আঁচলে শক্ত করে বাঁধা ছিল, যেন সেটা কোনো খুব দামি গয়না। আমি দরজা ভেতর থেকে বন্ধ করলাম এবং সবার আগে বেডরুমে গেলাম। আমি আমার সেই পুরনো স্মার্টফোনটা, যেটাকে রোহন আপডেট করার বাহানায় হ্যাক করেছিল, সেটা খুব গুছিয়ে ড্রেসিং টেবিলের ওপর ঠিক সেই জায়গাতেই রেখে দিলাম যেখানে সেটা সবসময় থাকত। আমি সেটাকে চার্জেও বসিয়ে দিলাম যাতে ব্যাটারি শেষ না হয় এবং ওদের মনে হয় যে আমি এখনও ওই ফোনটাই ব্যবহার করছি। বিক্রমের দেওয়া সেই ছোট্ট সাধারণ কিপ্যাড ভাড়া ফোনটা
আমি আমার আলমারির সবচেয়ে সুরক্ষিত ড্রয়ারে আমার জামা কাপড়ের নিচে লুকিয়ে রাখলাম। এখন আমার ব্যাংক, আমার আধার এবং আমার প্রপার্টি পুরোপুরি একটা ডিজিটাল সিন্ধুকে বন্দী ছিল, যার চাবি শুধু আমার কাছেই ছিল। বিক্রম বলেছিল যে আমাকে একজন সেরা অভিনেত্রী হতে হবে। একজন মায়ের জন্য নিজেরই সন্তানের সামনে অচেনা হওয়ার নাটক করা দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ। যখন আপনার ভেতরটা একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, তখন মুখে একটা শান্ত হাসি বজায় রাখা কোনো অগ্নি পরীক্ষার চেয়ে কম নয়। কিন্তু আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি আর দুর্বল হব না। পরের 2 দিন একদম শান্তিতে কাটল। আমি আমার দৈনন্দিন রুটিনে কোনো পরিবর্তন আসতে দিলাম না। আমি সকালে একই সময়ে উঠলাম, ব্যালকনির গাছে জল দিলাম, নিজের বান্ধবীদের সাথে পার্কে হাঁটতে গেলাম এবং বাইরে থেকে একদম এমন দেখালাম যেন আমি এখনও সেই গোপন বিয়ের ধাক্কা থেকে বেরিয়ে আসতে পারিনি। আমি জানতাম যে ওরা আমার ওপর নজর রাখছে, হয়তো আমার বান্ধবীদের মাধ্যমে বা সোসাইটির গার্ডের মাধ্যমে। ওদের এটাই মনে হওয়া উচিত ছিল যে সুষমা দেশমুখ এখন একজন পরাজিত, ডিপ্রেশনে চলে যাওয়া বয়স্ক মহিলা যে নিজের ছেলের বিরহে রোজ কাঁদছে, এবং ওদের এই ভুল ধারণাই ছিল আমার সবচেয়ে বড় অস্ত্র। 3য় দিনের দুপুরে যখন আমি রান্নাঘরে নিজের জন্য খাবার বানাচ্ছিলাম, ড্রেসিং টেবিলে রাখা সেই স্মার্টফোনের স্ক্রিন জ্বলে উঠল, রিং বাজল। আমি গ্যাস কমিয়ে বাইরে এলাম। স্ক্রিনে রোহনের নাম ফ্ল্যাশ হচ্ছিল। আমার হাত এক মুহূর্তের জন্য কেঁপে উঠল, কিন্তু আমি একটা গভীর শ্বাস নিলাম। নিজের গলায় একটু ভারী কি আর উদাস ভাব আনলাম এবং ফোনটা তুললাম। হ্যালো, আমি খুব ধীর আর ক্লান্ত গলায় বললাম। ফোনের অন্য প্রান্ত থেকে রোহনের গলা আসলো না, ওটা নেহার গলা ছিল। শাশুড়িমা, কেমন আছেন আপনি? ওর গলায় সেই নকল মিষ্টতা ছিল, যা শুনে এখন আমার বমি পাচ্ছিল। এই সেই মেয়ে যে কয়েকদিন আগে আমাকে রাস্তা নামানোর ষড়যন্ত্র করেছিল এবং সবার সামনে আমাকে অপমান করেছিল। আমি ঠিক আছি, নেহা। রোহন কেমন আছে? আমি আমার গলায় একজন অসহায় মায়ের যন্ত্রণা ফুটিয়ে তুলে জিজ্ঞেস করলাম, যেন ওদের ধোঁকাবাজির ব্যাপারে আমার কিছুই জানা নেই। রোহন ঠিক আছে, ও অফিসে খুব ব্যস্ত, নতুন দায়িত্ব আছে, আপনি তো বোঝেনি। সে আরও একটা তীর ছুড়ল। আসলে আমি এই জন্যই ফোন করেছিলাম কারণ কাল রাতে আমি আপনাকে 2 বার কল করেছিলাম, কিন্তু আপনি ফোন তোলেননি। রোহন খুব চিন্তা করছিল। এটা ডাহা মিথ্যে কথা ছিল। আমার ফোনে কোনো মিসড কল ছিল না। ও আমাকে গ্যাস লাইট করার চেষ্টা করছিল। সে আমার ব্রেন ওয়াশ করতে চাইছিল, যাতে আমি নিজেই নিজের স্মৃতিশক্তির উপর সন্দেহ করতে শুরু করি। কই, কাল রাতে তো আমি কোনো রিং শুনতে পাইনি মা, হয়তো আমি গভীর ঘুমেছিলাম। আমি খুব নিষ্পাপভাবে উত্তর দিলাম। এটাই তো সমস্যা শাশুড়িমা। নেহা সাথে সাথে আমার কথাটা ধরে একটা খুব বড় মনস্তাত্ত্বিক চাপ বা সাইকোলজিক্যাল প্রেশার তৈরি করতে শুরু করল। আপনি আজকাল অনেক কিছু ভুলে যেতে শুরু করেছেন। বয়সের প্রভাব। আগেরবার যখন আমরা এসেছিলাম তখনও আপনি গ্যাস খোলা রেখে দিয়েছিলেন। রোহন বলছিল যে আপনি একা এই বড় বাড়িতে সুরক্ষিত নন, আপনার সিদ্ধান্ত নিতেও অসুবিধা হয়। আপনার এখন বিশ্রাম করা উচিত এবং বাড়ির দায়িত্ব রোহনের হাতে তুলে দেওয়া উচিত। আমার বুকের ভেতর রাগের একটা আগ্নেয়গিরি ফুটতে শুরু করল। আমি গ্যাস খোলা রাখিনি। ও নিজেই রান্নাঘরে জল খেতে গিয়েছিল এবং ও ইচ্ছে করে ওই নবটা ঘুরিয়ে দিয়েছিল, যাতে ও আমার ওপর গাফিলতির অপবাদ দিতে পারে। এই সব কিছুই সেই পাওয়ার অফ অ্যাটর্নির জমি তৈরি করার অংশ ছিল, যেটাতে ওরা আমাকে মানসিকভাবে দুর্বল প্রমাণ করার মিথ্যে ড্রাফট বানিয়েছিল। ও চাইছিল যে আমি নিজেই এটা মেনে নিই যে আমি আর আমার বাড়ি এবং ব্যাংক সামলাতে পারবো না। আমি নিজের ঠোঁট শক্ত করে কামড়ে ধরলাম, যাতে আমার মুখ থেকে কোনো গালি বা রাগ বেরিয়ে না আসে। হয়তো তুমি ঠিকই বলছো নেহা। আমি একটা গভীর ক্লান্ত দীর্ঘশ্বাস ফেলে বললাম, বয়স তো হলোই, অনেক কিছুই মনে থাকে না। এখন তো শুধু ভগবানের নাম নেই। একেবারে ঠিক বলছেন আপনি। নেহার গলায় একটা লুকিয়ে থাকা জয়ের আনন্দ ছিল। আপনি শুধু বিশ্রাম করুন, আমরা আছি তো সবকিছু সামলানোর জন্য। আপনার কোনো ব্যাংকের কাজ বা কাগজপত্রের চিন্তা করার দরকার নেই। রোহন আপনার খুব খেয়াল রাখতে। আচ্ছা, আমি রাখছি, আমাকে পার্লার যেতে হবে। সে ফোন কেটে দিল। ফোন কাটতেই আমি সেখানেই মাটিতে বসে পড়লাম। আমার মুখে একটা অদ্ভুত ঠান্ডা হাসি ফুটে উঠল। শিকার ভাবছিল যে জাল সে বিছিয়েছে, কিন্তু ও জানত না যে সে নিজেই একটা খুব বড় খাঁচায় ঢুকে পড়েছে। সে আমাকে দুর্বল ভেবে ফোন রেখেছিল, কিন্তু তার কথাগুলো আমার উদ্দেশ্যকে পাথরের মতো মজবুত করে দিয়েছিল। এখন আমাকে আমার পরিকল্পনার পরবর্তী অংশের ওপর কাজ করতে হতো। আমাকে আমার জন্য সাক্ষী জোগাড় করতে হতো। যখন ওরা লোন রিজেক্ট হওয়ার পর ঘাবড়ে গিয়ে আমার বাড়িতে আসবে, তখন আমি একা থাকতে চাইনি।
ভারতীয় সমাজে, বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্ত পাড়ায়, 4 জন মানুষের সাক্ষী আর সামাজিক চাপ যে কোনো আইনি নথির চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়। ওই দিন সন্ধ্যায় আমি সোসাইটির সেক্রেটারি যোশী কাকা এবং আমার সবচেয়ে পুরনো বান্ধবী ও প্রতিবেশী কেলকার কাকুকে আমার বাড়িতে চায়ের নিমন্ত্রণ করলাম। যোশী কাকা একজন অবসরপ্রাপ্ত ব্যাংক আধিকারিক ছিলেন এবং সোসাইটিতে তার খুব সম্মান ছিল। কেলকার কাকু আমার সুখ দুঃখে সব সময়কার সঙ্গী ছিলেন। যখন তারা দুজন এলেন তখন আমি তাদের সামনে চা এবং পোহা রাখলাম। আমি তাদের সবকিছু বললাম না, আমি শুধু ততটুকুই বললাম যতটুকু তাদের জন্য জানা জরুরি ছিল। যোশী কাকা, কেলকার কাকু, আমি খুব গম্ভীর আর সংযত স্বরে বললাম, আমি আপনাদের দুজনকে একটা খুব ব্যক্তিগত কথা বলার জন্য ডেকেছি। রোহন আর নেহা লুকিয়ে বিয়ে করে নিয়েছে এবং ওরা এখন ব্যানারে থাকছে। আমি এই ঘটনায় খুব বড় ধাক্কা খেয়েছিলাম, কিন্তু কথা শুধু বিয়ের নয়। আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট আর এই বাড়ির কাগজপত্র নিয়ে কিছু অদ্ভুত সন্দেহ অনুভব করছি। আমি আমার ভাইপো বিক্রমের মাধ্যমে আমার সমস্ত সম্পত্তি আর অ্যাকাউন্ট ফ্রিজ করিয়ে দিয়েছি। যোশী কাকার হাতের চায়ের কাপটা থেমে গেল। তিনি নিজের চশমা ঠিক করলেন এবং আমার দিকে খুব অবাক আর চিন্তিত দৃষ্টিতে তাকালেন। সুষমা, তাই তুমি এসব কি বলছো? রোহন এমন কিছু করতে পারে এটা তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। কোনো টাকার হেরফের হয়েছে কি? কাকা, আমি এখনই কারোর ওপর কোনো সরাসরি অভিযোগ করছি না। আমি খুব চালাকি এবং মর্যাদার সাথে বললাম, যাতে তাদের মনে না হয় যে আমি আমার ছেলেকে ফাঁসাচ্ছি। কিন্তু একজন মা হওয়ার পাশাপাশি আমি এই বাড়ির মালকিনও। মামাকে নিজে সুরক্ষা করতে হবে। আমি আপনাদের দুজনকে এই জন্য জানালাম কারণ আমার ভয় হচ্ছে যে যখন রোহন আর নেহা জানতে পারবে যে আমি ওদের আমার সিদ্ধান্ত থেকে আর আমার সম্পত্তি থেকে দূরে সরিয়ে দিয়েছি, তখন ওরা এখানে এসে ঝামেলা করতে পারে বা আমার উপর মানসিক চাপ সৃষ্টি করতে পারে। যখনই ওরা এখানে আসবে আমি চাই আপনারা দুজন আমার সাথেই বাড়িতে উপস্থিত থাকুন। আমি একা ওদের মুখোমুখি হতে চাই না। কেলকার কাকু এগিয়ে এসে আমার হাত ধরলেন। তার চোখে আমার জন্য একটা গভীর সম্মান আর সহানুভূতি ছিল। সুষমা, তুই একদম চিন্তা করিস না। তুই এই সোসাইটির সবচেয়ে পুরনো সদস্য। যদি কেউ এখানে এসে গলাও চায় তাহলে পুরো সোসাইটি তোর পাশে দাঁড়াবে। তুই খুব সাহসের কাজ করেছিস। যোশী কাকারাও সায় দিলেন। তাই বিক্রম খুব বুদ্ধিমান উকিল, তুমি একদম ঠিক পদক্ষেপ নিয়েছ। যখনই রোহন আসবে তুমি শুধু আমাকে একটা মিসড কল করে দিও। আমি 2 মিনিটের মধ্যে নিচে চলে আসব। আমার সাক্ষী এবং আমার সামাজিক নিরাপত্তা বা সোশ্যাল সিকিউরিটি এখন পুরোপুরি তৈরি ছিল। আমার কাছে ব্যাংকের নথিপত্র ছিল, সাইবার নিরাপত্তা ছিল, একজন উকিল ছিল, আর এখন আমার প্রতিবেশীরাও আমার ঢাল হয়ে দাঁড়িয়েছিল। আমি বিক্রমকেও মেসেজ করে দিয়েছিলাম যাতে সে তার কিছু দরকারি আইনি নোটিশের ড্রাফট তৈরি রাখে। আমি সেই সব নথিপত্র যেগুলো বিক্রম সুরক্ষিত করেছিল একটা লাল রঙের ফাইলে গুছিয়ে রেখেছিলাম। সবার ওপরে সেই জাল পাওয়ার অফ অ্যাটর্নির প্রিন্টআউট ছিল। তার নিচে ইন্যাচ ম্যান্ডেট ক্যান্সেলেশনের রসিদ আর সবার নিচে আমার ব্লক করা অ্যাকাউন্টগুলোর রিপোর্ট। এই লাল ফাইলটা এখন আমার জীবনের সবচেয়ে বড় চার্জশিট ছিল। রাত 10টা বাজছিল। বাড়িতে একদম নিস্তব্ধতা ছিল। আমি ডাইনিং টেবিলের সব চেয়ারগুলো নিজের জায়গায় রাখলাম। আমি বেডরুমে এলাম আর সেই দেওয়ালের সামনে দাঁড়ালাম যেখানে আমার মৃত স্বামীর মালা পরানো ছবি টাঙানো ছিল। আমি ছবিটার দিকে খুব মনোযোগ দিয়ে তাকালাম। গত 28 বছর ধরে আমি রোজ এই ছবির সামনে কেঁদেছি। রোজ আমি তার কাছে অভিযোগ করেছি যে তিনি আমাকে একা ছেড়ে কেন চলে গেলেন। কিন্তু আজ আমার চোখে এক ফোঁটাও জল ছিল না। আমার শিরদাঁড়া একদম সোজা ছিল। তোমার মনে হতো না যে আমি খুব দুর্বল? আমি ছবির সাথে কথা বলতে বলতে ফিসফিস করে বললাম যে আমি তোমাকে ছাড়া কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। আমি আমাদের ছেলেকে খুব আদর দিয়ে বড় করেছি। আমি তাকে সব কিছু দিয়েছি, কিন্তু আমি তাকে এমন একজন মানুষ হতে বাধা দিইনি যে নিজের স্ত্রীর লোভে অন্ধ হয়ে নিজের মাকেই বিক্রি করে দিতে চায়। এটা আমার হার ছিল, কিন্তু আর নয়। আমি সবসময় পরিবারের সম্মানের জন্য লোকে কি বলবে এই ভয়ে আপস করেছি, কিন্তু এখন এটা আমার মর্যাদার ব্যাপার। আমি একজন মা নিশ্চয়ই, কিন্তু আমি একজন মানুষও, যার নিজের একটা সম্মান আছে, একটা আত্মসম্মান আছে। আর যে আমার আত্মসম্মানকে পিষে মারবে সে আমার নিজের রক্তই হোক না কেন, আমি তাকে তার আসল জায়গা দেখিয়ে দেব। আমি একটা গভীর শ্বাস নিলাম এবং আমার চোখ বন্ধ করে নিলাম। আমার ভেতর এখন কোনো ভয়, কোনো দ্বিধা বা কোনো দুর্বলতা অবশিষ্ট ছিল না। আমার মাথায় প্রতিটা সম্ভাব্য কথাবার্তা, প্রতিটা আত্মরক্ষা আর প্রতিটা পাল্টা আক্রমণ পুরোপুরি স্পষ্ট ছিল। আমি আমার সব দুর্বলতাকে ওই পুরনো বাড়ির বেসমেন্টে কবর দিয়ে দিয়েছিলাম। এখন আমার শুধু সেই মুহূর্তটার অপেক্ষা ছিল যখন ওদের ওই বালির দুর্গ ভেঙে পড়বে। ওই নতুন অ্যাপার্টমেন্ট, ওই লাক্সারি গাড়ির স্বপ্ন, ওই লোক দেখানো জীবন, ওসব শুধু আমার ব্যাংক অ্যাকাউন্টের একটা অনুমোদনের বা অ্যাপ্রুভালের ওপর টিকে ছিল।
এবং আমি সেই তারটা খুব শান্তিতে কেটে দিয়েছিলাম। এখন শুধু ওদের পতনের আওয়াজ শোনার অপেক্ষা ছিল, এবং আমি জানতাম যে সেই আওয়াজ খুব তাড়াতাড়ি আসতে চলেছে। একটা খুব ভয়ঙ্কর ঝড়ের আগের এই নিস্তব্ধতা ছিল, এবং আমি সেই ঝড়ের একেবারে মাঝখানে পুরোপুরি অবিচল আর নির্ভীক হয়ে দাঁড়িয়েছিলাম। ঠিক 1 সপ্তাহ পর শুক্রবার দুপুরে সেই নিস্তব্ধতা অবশেষে ভেঙে গেল। আমি আমার ডাইনিং টেবিলে বসে বিক্রমের পাঠানো কিছু আইনি নথিপত্র পড়ছিলাম। তখনই ড্রেসিং টেবিলে রাখা সেই হ্যাক করা স্মার্টফোনের স্ক্রিনটা খুব জোরে জ্বলে উঠল। রিংটোনের আওয়াজ পুরো বাড়িতে গুমড়ে উঠল। আমি স্ক্রিনের দিকে তাকালাম। নাম ছিল নেহা। আমার ঠোঁটে একটা খুব শান্ত আর ঠান্ডা হাসি খেলে গেল। গত 5 দিন ধরে আমি কোনো খবর নিইনি। আমি ব্যাংক থেকে ওই সব অটোমেটিক ইনাচ ম্যান্ডেট ব্লক করিয়ে দিয়েছিলাম। আমার সব ফিক্সড ডিপোজিটের নমিনি থেকে রোহনের নাম সরিয়ে দিয়েছিলাম, এবং আমাদের জয়েন্ট অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে একটা নতুন সুরক্ষিত অ্যাকাউন্টে ফেলে দিয়েছিলাম, যার কোনো খবরই রোহনের কাছে ছিল না। আমি জানতাম যে আজ ব্যানের ওই দামি অ্যাপার্টমেন্টের ভাড়া এবং ওই নতুন লাক্সারি গাড়ির প্রথম ইএমআই কাটার তারিখ ছিল, এবং আমি এটাও জানতাম যে ব্যাংকের সিস্টেম ওই পেমেন্টটা বাউন্স করে দিয়েছে। আমি খুব নিশ্চিন্তভাবে ফোনটা তুললাম এবং কল রিসিভ করলাম। হ্যালো। আমি নিজের গলাটাকে একদম স্বাভাবিক রাখলাম। শাশুড়ি মা? সুষমাজি? অন্য প্রান্ত থেকে আসা নেহার গলা পুরোপুরি বদলে গিয়েছিল। সেই গলায় এখন আর সেই অহংকার, সেই খোঁটা আর সেই নকল মিষ্টটা ছিল না। তার জায়গায় একটা ভয়ঙ্কর ঘাবড়ানি আর কান্নাকাটি জায়গা করে নিয়েছিল। প্লিজ, আমার কথা শুনুন। আমাদের সাথে একটা খুব বড় বিপদ হয়ে গেছে। আমরা পুরোপুরি ফেঁসে গেছি। আমার ভেতরে সেই পুরনো দুর্বল না 1 সেকেন্ডের জন্য কেঁপে উঠল, এই ভেবে যে কোথাও সত্যিই কোনো অ্যাক্সিডেন্ট তো হয়ে যায়নি। কি হয়েছে নেহা? রোহন ঠিক তো আছে? আমি জিজ্ঞেস করলাম। রোহন শারীরিকভাবে ঠিক আছে, কিন্তু আমরা রাস্তায় নামতে চলেছি। নেহা এবার ফোনে হাউ হাউ করে কাঁদছিল। আমাদের বাড়িওয়ালা আমাদের নোটিশ দিয়ে দিয়েছে। গাড়ির শোরুমের লোকেরা রিকাভারি এজেন্ট পাঠানোর হুমকি দিচ্ছে। আমাদের সব পেমেন্ট বাউন্স হয়ে গেছে। রোহনের ক্রেডিট কার্ডস ডিক্লাইন হয়ে যাচ্ছে। শাশুড়ি মা, আমাদের আপনার সাহায্য চাই। প্লিজ আমাদের অ্যাকাউন্টে কিছু টাকা ট্রান্সফার করে দিন, শুধু এই মাসের জন্য। আমরা বরবাদ হয়ে যাব। সেটাই হলো যার জন্য আমি অপেক্ষা করছিলাম। বরাবরের মতো যখনই ওদের টাকার দরকার হতো, তখনই ওদের আমার কথা মনে পড়ত। সেদিন ওই বিলাসবহুল ব্যাংকেট হলে আমি ওদের জন্য একজন অবাঞ্ছিত অতিথি ছিলাম, একটা বোঝা ছিলাম। কিন্তু আজ আমি ওদের জন্য আবার একটা রেস্কিউ ব্যাংক হয়ে গিয়েছিলাম। ভাড়া কত নেহা? আমি খুব ঠান্ডা গলায় জিজ্ঞেস করলাম, যদিও আমি উত্তরটা জানতাম। 45,000। আর গাড়ির ইএমআই 75,000। সে ফুপিয়ে ফুপিয়ে বলল। রোহন নিজের সমস্ত সেভিংস আমাদের বিয়ে আর হানিমুনের জন্য ওই রিসর্ট আর 5 স্টার হোটেলে খরচ করে দিয়েছিল। আমাদের মনে হয়েছিল যে লোন পাস হয়ে যাবে। আমাদের মনে হয়েছিল যে আমরা ম্যানেজ করে নেব। প্লিজ শাশুড়িমা, আপনিই আমাদের একমাত্র আশা। ওর এই কথাটা আমার ভেতরের সেই আগ্নেয়গিরির ঢাকনাটা খুলে দিল, যা গত 1 সপ্তাহ ধরে ফুটছিল। আমার গলা থেকে একটা আওয়াজ বেরোল, কিন্তু সেটা কোনো সহানুভূতির শব্দ ছিল না। সেটা একটা হাসি ছিল, একটা খুব গভীর, প্রতিধ্বনিত হওয়া আর সত্যিকারের হাসি। আমি হাসছিলাম, আর আমার হাসি থামার নাম নিচ্ছিল না। এটা কোনো খুশির হাসি ছিল না। এটা বছরের পর বছর ধরে পাওয়া ধোঁকা, অপমান আর যন্ত্রণার থেকে পাওয়া এক ভয়ঙ্কর স্বাধীনতার হাসি ছিল। শাশুড়িমা, আপনি হাসছেন? নেহার গলায় একটা অদ্ভুত ভয় চলে এসেছিল। ও বুঝতে পারছিল না যে মহিলা সব সময় ওদের এক ফোঁটা চোখের জলে নিজের পুরো সিন্দুক খুলে দিত, সে আজ ওদের কান্নায় হাসছে কেন। হ্যাঁ নেহা, আমি হাসছি। আমি নিজের হাসির ওপর নিয়ন্ত্রণ এনে বললাম। কিন্তু আমার গলার ধার এখন কোনো খোলা তলোয়ারের মতো ছিল। আমার মনে আছে, ঠিক 1 সপ্তাহ আগে তুমি পুরো পরিবারের সামনে শত শত মানুষের ভিড়ে বুক চিতিয়ে কি বলেছিলে? তুমি বলেছিলে, আমরা আপনাকে ছাড়া বিয়ে করেছি, সবকিছু পারফেক্ট ছিল। তুমি বলেছিলে যে তোমাদের দুজনের স্বাধীনতা চাই, পরিবারের কোনো নাক গলানো চাই না। আর এখন যখন তোমার ওই পারফেক্ট বিয়ের বিল চোকাতে যাওয়ার সময় এসেছে, তখন তুমি আমার দরজায় ভিক্ষে চাইছ। ওটা আমি রাগের মাথায় বলে দিয়েছিলাম শাশুড়িমা, আমার ওটা মানে ছিল না। সে তোতলাতে লাগল। তোমার একদম সেটাই মানে ছিল নেহা। আমার গলা এখন কঠোর হয়ে গিয়েছিল।
আর আমি তোমার ওই কথাটা খুব সিরিয়াসলি নিয়েছি। তোমাদের দুজনের জীবনে আমার কোনো দরকার ছিল না, তাই আমি ভাবলাম যে তোমাদের আমার টাকারও কোনো দরকার হবে না। এই জন্য আমি নিজেই ব্যাংকে গিয়ে ওই সব ইনঅ্যাচ ম্যান্ডেট ক্যান্সেল করিয়েছি। আমি নিজেই নিজের অ্যাকাউন্টগুলো ফ্রিজ করিয়েছি। আমি ওই প্রপার্টি লোন ব্লক করিয়েছি যেটা তোমরা আমার জাল সই করে নিতে চলেছিলে। ফোনের অন্য প্রান্তে এমন একটা নিস্তব্ধতা ছেয়ে গেল যেন কেউ নেহার শ্বাস আটকে দিয়েছে। সে বুঝে গিয়েছিল যে ওদের সব খেলা, ওদের সব ধূর্ত পরিকল্পনা আমার সামনে ফাঁস হয়ে গেছে। আপনি আপনি এই সব করেছেন? ওর গলা এখন একটা ফিসফিসানিতে বদলে গিয়েছিল। হ্যাঁ, আমি করেছি। আর আমি তোমাদের এই সব আগে এই জন্য জানাইনি মা, কারণ আমি চাইছিলাম যে তুমি তোমার ওই স্বাধীনতার পুরো মজাটা নাও। আমি একটা শব্দ চিবিয়ে চিবিয়ে বললাম, এখন আমার টাকা ছাড়া নিজেদের ওই পারফেক্ট জীবনটা কাটাও। আমাকে আর ফোন করবে না। আমি ফোন কেটে দিলাম আর সেটাকে সুইচ অফ করে ড্রয়ারে ছুঁড়ে ফেলে দিলাম। আমি জানতাম যে কথা এখানেই শেষ হবে না। যখন চোরের মিথ্যে ধরা পড়ে যায় তখন সে আক্রমণ করে। প্রায় 2 ঘন্টা পর বিকেল প্রায় 5টার সময় আমার বাড়ির মেন দরজায় খুব জোরে জোরে ধাক্কা পড়তে লাগল। কেউ যেন দরজাটা প্রায় পেটাচ্ছিল। আয়, দরজা খোলো, আয়! ওটা রোহনের গলা ছিল। ওর গলায় রাগ, হতাশা আর ঘাবড়ানি তিনটেই ছিল। আমি একদম শান্ত ছিলাম। আমি আগেই যোশী কাকা আর কেলকার কাকুকে ফোন করে ডেকে নিয়েছিলাম। ওনার দুজন আমার সোফায় বসেছিলেন আর পুরোপুরি আমার পাশে ছিলেন। আমি ধীরে ধীরে হেঁটে গিয়ে দরজা খুললাম। সামনে রোহন আর নেহা দাঁড়িয়েছিল। রোহনের চোখ লাল ছিল, ওর চুল উস্কো খুস্কো ছিল, আর ওর শার্ট ঘামে ভিজেছিল। ওকে ওই দারুণ বরের মতো একদমই লাগছিল না যে 1 সপ্তাহ আগে ওই ব্যাঙ্কোয়েট হলে হাসছিল। নেহা ওর পেছনে দাঁড়িয়েছিল। ওর সমস্ত অহংকার ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, আর ওর চোখের কাজল চোখের জলে ছড়িয়ে গিয়েছিল। রোহন বাড়ির ভেতর পা রাখতেই আমার ওপর চিৎকার করতে শুরু করল। আয়, তুমি এসব কি করেছো? ব্যাংক ম্যানেজার শর্মা বলছে যে তুমি সব অ্যাকাউন্টসে ফ্রডে অ্যালার্ট লাগিয়ে দিয়েছো। তুমি আমার নাম দিয়ে তোমার প্রপার্টির এনকোয়ারি ব্লক করে দিয়েছো। আমার লোন রিজেক্ট হয়ে গেছে। পুলিশ আমাকে কল করছে কারণ আমার চেক বাউন্স হয়ে গেছে। তুমি নিজেরই সন্তানকে বরবাদ করার পেছনে কেন পড়েছ? সে তার সব রাগ আমার ওপর উগরে দিল, এটা না দেখেই যে বাড়িতে যোশী কাকা আর কেলকার কাকুও উপস্থিত আছেন। যখনই ওর নজর ওদের দুজনের উপর পড়ল, ও এক মুহূর্তের জন্য থমকে গেল। ভারতীয় পরিবারগুলোতে সমাজ আর প্রতিবেশীদের সামনে নিজের সম্মান সবচেয়ে বড় জিনিস হয়। যোশী কাকা নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন। রোহন, যোশী কাকার গলায় একজন বয়স্ক মানুষের কঠোরতা ছিল। নিজের মায়ের সাথে কথা বলার এটা কেমন ধরন? গলা নামিয়ে কথা বলো। রোহন একটু ভয় পেয়ে গেল, কিন্তু ওর হতাশা অনেক বেশি ছিল। কাকা, আপনি জানেন না আমার আই কি করেছে? উনি আমাদের সব টাকা আটকে দিয়েছেন। আমরা রাস্তায় নেমে গেছি। টাকা তোমার ছিল না রোহন, টাকা আমার ছিল। আমি এগিয়ে গেলাম আর ডাইনিং টেবিলে রাখা সেই লাল ফাইলটা তুললাম। আমার গলায় কোনো চিৎকার চেঁচামেচি ছিল না, বরং একটা ভয়ঙ্কর শান্তি ছিল যা প্রায়ই কোনো বড় ঝড়ের পরে আসে। তুমি বলছো যে আমি তোমাকে বরবাদ করে দিচ্ছি, তো একবারেই কাগজগুলো দেখো। আমি সেই লাল ফাইলটা খুললাম আর সবচেয়ে প্রথম প্রিন্টআউটটা রোহনের বুকে ছুঁড়ে মারলাম। ওই কাগজটা মাটিতে পড়ল। এটা কি? রোহন কাপা কাপা হাতে সেই কাগজটা তুলল। এটা ওই পাওয়ার অফ অ্যাটর্নি ড্রাফট যেটা তুমি ওই রাতে আমার ফোনে বানিয়েছিলে, যখন তুমি আমার হেলথ অ্যাপ আপডেট করার বাহানা করছিলে। আমি ওর চোখের দিকে সরাসরি তাকিয়ে বললাম। রোহনের মুখ হঠাৎ সাদা ফ্যাকাশে হয়ে গেল। ওর বিশ্বাসই হচ্ছিল না যে আমি এসব জেনে গেছি। তুমি এতে লিখেছিলে যে তোমার মায়ের মানসিক অবস্থা এখন ঠিক নেই, সে জিনিসপত্র ভুলে যেতে শুরু করেছে, এবং এই কারণে কথুরুদের এই বাড়ির পুরো মালিকানা তুমি নিজের নামে করে নিচ্ছ। তুমি আমাকে পাগল প্রমাণ করে আমারই বাড়ি বিক্রি করতে চেয়েছিলে, যাতে তুমি নেহার সাথে তোমার ওই নকল আর লোক দেখানো জীবন কাটাতে পারো। ওটা শুধু একটা ব্যাকআপ প্ল্যান ছিল, আমি কোনো সই করিনি। রোহন খুব বাজেভাবে তোতলাতে শুরু করল। মিথ্যে কথা বলো না রোহন। আমার গলা এখন পুরো ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল। তুমি আমার আধার কার্ড দিয়ে সাইন করার চেষ্টা করেছিলে, কিন্তু ওটিপির জন্য তুমি ফেসে গেছিলে। আর এই দেখো, আমি দ্বিতীয় কাগজটা বের করলাম। এই ৭৫,০০০ টাকার ন্যাচ ম্যান্ডেট। তুমি আমার ফিক্সড ডিপোজিট বন্ধক রেখে নিজের জন্য একটা লাক্সারি গাড়ি বুক করেছিলে। ওই টাকাটা, যেটা তোমার বাবা আমার শেষ বয়সের ওষুধের জন্য রেখে গিয়েছিলেন। তুমি নিজের বিয়েতে আমাকে এই জন্য ডাকতে চাওনি, কারণ নেহার লজ্জা করত যে ওর শাশুড়ি একজন মধ্যবিত্ত সাধারণ মহিলা, কিন্তু তোমার আমার ওই মধ্যবিত্ত জীবনের রোজগার চুরি করতে কোনো লজ্জা করেনি। ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল। যোশী কাকা আর কেলকার কাকু জোর ধাক্কা খেয়েছিলেন। তাদের বিশ্বাস হচ্ছিল না যে একজন শিক্ষিত ছেলে নিজের মায়ের সাথে এত নীচ আর অপরাধমূলক প্রতারণা করতে পারে। কেলকার কাকু নিজের মুখে হাত চাপা দিয়েছিলেন।
নেহা যে এতক্ষণ চুপ ছিল হঠাৎ এগিয়ে আসলো এবং আমার পায়ের কাছে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করল। শাশুড়ি মা, আমাদের ক্ষমা করে দিন, আমাদের খুব বড় ভুল হয়ে গেছে, আমাদের লোভ হেসে গিয়েছিল। রোহনের উপর খুব প্রেশার ছিল সোসাইটিতে নিজের স্টেটাস মেনটেন করার। আমার বাড়ির লোকেদের মনে হতো যে রোহন খুব বড় লোক। আমরা শুধু একটুখানি লোন নেওয়ার চেষ্টা করেছিলাম। আমরা ওই টাকা আপনাকে ধীরে ধীরে ফিরিয়ে দিতাম। প্লিজ এইবারের মতো আমাদের বাঁচিয়ে নিন। যদি আমরা আজ ভাড়া আর ইএমআই না দিই তাহলে ওরা আমাদের নামে কেস করে দেবে। রোহনের চাকরি চলে যাবে। সে খুব ভয়ঙ্করভাবে ভিকটিম কার্ড খেলা শুরু করে দিয়েছিল। সে আমার পা ধরার চেষ্টা করছিল। আমি আমার পা পেছনে সরিয়ে নিলাম। আমার থেকে দূরে থাকো নেহা, আমি খুব কঠোরভাবে বললাম। তুমি এই বাড়ির শান্তি, আমার ছেলের ভালোবাসা আর আমার মাতৃত্ব সবকিছু শেষ করে দিয়েছ। তোমরা দুজন শুধু টাকার চুরি করনি, তোমরা দুজন আমার বিশ্বাস খুন করেছ। তুমি আমাকে আমার নিজের পরিবার থেকে আলাদা করে আমাকে একা করে দিয়েছ, যাতে তুমি আমাকে সহজে লুটতে পারো। তুমি আমার ভুলে যাওয়ার রোগের মিথ্যে গল্প বানাচ্ছিলে। এই সব কোনো ভুল ছিল না, এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র ছিল। রোহন মাটিতে হাঁটুর উপর ভর দিয়ে বসে পড়ল। ও সত্যি সত্যি কাঁদছিল। হায়, আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, আমার কিছু বুঝতে পারছিলাম না। নেহা রোজ আমাকে খোঁটা দিত যে আমার কাছে টাকা নেই, যে আমি ওকে ওই লাইফস্টাইল দিতে পারছি না যার স্বপ্নও দেখেছিল। আমি শুধু ওকে খুশি করার জন্য এসব করেছি। আয়, আমি তোমার ছেলে। তুমি কি তোমার ছেলেকে জেলে যেতে বা রাস্তায় রুলতে দেখতে পারবে? আমাকে ক্ষমা করে দাও। এক মুহূর্তের জন্য যখন আমি আমার সেই ছেলেকে হাঁটুর উপর ভর দিয়ে কাঁদতে দেখলাম, যাকে আমি নিজের হাতে চলতে শিখিয়েছিলাম, তখন আমার চোখে জল চলে আসলো। একজন মায়ের মন খুব দুর্বল হয়, কিন্তু তারপরেই আমার সেই ব্যাঙ্কেট হলের কথা মনে পড়ল। ওই শত শত মানুষ যারা আমার ওপর হাসছিল। আমার ওই রাতগুলোর কথা মনে পড়ল, যখন আমি একা বসে কাঁদতাম আর আমার ছেলে নিজের স্ত্রীর সাথে স্পাতে থাকত। আমি নিজের চোখের জল মুছলাম আর নিজের শির দ্বারা একদম সোজা করে নিলাম। তুমি আমার ছেলে ছিলে রোহন, কিন্তু যখন তুমি ওই জাল নথিতে আমার নাম টাইপ করেছিলে, তখন তুমি নিজেই নিজের হাতে সেই সম্পর্কটাকে মেরে ফেলেছিলে। আমি খুব স্পষ্ট আর দৃঢ় গলায় বললাম, যাতে যোশী কাকা আর কেলকার কাকু একটা শব্দ পরিষ্কারভাবে শুনতে পান। আমি তোমার নামে পুলিশে কেস করছি না, কারণ আমি আমার স্বামীর নামে কোনো কাদা ছোড়াছুড়ি করতে চাই না। কিন্তু আজকের পর থেকে এই বাড়ির দরজা তোমাদের দুজনের জন্য চিরকালের মতো বন্ধ। তুমি আমার একটা কানাকড়িও পাবে, মোহর পাবে না। তোমাকে তোমার ভাড়া দিতে হবে, তো তোমার ওই লাক্সারি গাড়ি বিক্রি করে দাও। তোমার ওই দামি ঘড়ি আর ডিজাইনার জামাকাপড় বিক্রি করে দাও। তোমাদের যা করার করো, কিন্তু আমার চৌকাঠে আর কোনো দিন টাকা চাইতে আসবে না। তোমরা দুজন আমার পিঠে ছুরি মেরেছ, আর এখন তোমাদের ওই ব্যথা নিয়েই নিজেদের বাঁচতে হবে। হায়, তুমি এমনটা করতে পারো না, রোহন কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠল। আমি করে দিয়েছি রোহন, আমি দরজার দিকে ইশারা করে বললাম। এখন আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, আর যদি তুমি বা নেহা আমাকে বিরক্ত করার চেষ্টা করো বা এই বাড়ির আশেপাশেও ঘেঁষো, তাহলে বিক্রমের কাছে ওই এনক্রিপ্টেড পেনড্রাইভ আছে, যাতে তোমাদের সব সাইবার ক্রাইমের প্রমাণ আছে। ওই পেনড্রাইভ সরাসরি পুলিশ কমিশনারের টেবিলে যাবে। এটা আমার শেষ সতর্কবার্তা। রোহন আর নেহা সেখানেই মাটিতে বসে রইল, যেন ওদের পায়ে উঠে দাঁড়ানোর শক্তিই বেছে নেই। ওদের মুখে যে হার, যে লজ্জা আর যে ভয় ছিল, তা আমার ভেতরের সেই 5 বছরের পুরনো ক্ষতে চিরকালের মতো প্রলেপ লাগিয়ে দিয়েছিল। যোশী কাকা এগিয়ে আসলেন আর তিনি রোহনকে কাঁধ ধরে তুললেন। তুমি শুনলে তোমার মা কি বলল? বাইরে বেরো এখান থেকে, আর কখনো এই সোসাইটিতে নিজের মুখ দেখাবে না। রোহন শেষবারের মতো আমার দিকে তাকালো। ওর চোখে অনুশোচনা ছিল, কিন্তু ওই অনুশোচনা অনেক দেরিতে এসেছিল। সে কিছু না বলে মাথা নিচু করে বাইরে বেরিয়ে গেল। নেহা ওর পেছনে পেছনে নিজের সমস্ত অহংকার আর দম্ভকে ওই মাটিতেই ফেলে রেখে টলতে টলতে বাইরে চলে গেল। আমি এগিয়ে গিয়ে নিজের হাতে সেই দরজা বন্ধ করে দিলাম এবং ভেতর থেকে একটা ভারী ছিটকিনি লাগিয়ে দিলাম। দরজা বন্ধ হতেই বাড়িতে একটা খুব গভীর, পবিত্র আর আরামদায়ক শান্তি ছেয়ে গেল। আমি আমার লাল ফাইলটা ফেরত আলমারিতে রাখলাম। আমার মুখে এখন কোনো দুঃখ ছিল না, শুধু একজন স্বাধীন আর সুরক্ষিত মহিলার আত্মবিশ্বাস ছিল, যে নিজের জীবনের নিয়ন্ত্রণ আবার নিজের হাতে নিয়ে নিয়েছিল। ওই দরজাটা বন্ধ হওয়ার পর আমার বাড়িতে এমন একটা শান্তি ছেয়ে গিয়েছিল, যা আমি গত 5 বছরে কখনো অনুভব করিনি। প্রথম কয়েকটা দিন অদ্ভুত ছিল। একজন মায়ের মন বারবার এটা ভেবে কেঁপে উঠত যে আমার ছেলে কী অবস্থায় আছে।
রাতে যখন আমি খাবার খেতে বসতাম তখন মাঝে মাঝে আমার রোহনের ওই কাদো কাদো মুখটা মনে পড়ে যেত, কিন্তু তারপরেই আমার সেই লাল ফাইলটার কথা মনে পড়ে যেত, ওই জাল পাওয়ার অফ অ্যাটর্নির কথা মনে পড়ে যেত, যেটাতে আমাকে মানসিকভাবে দুর্বল প্রমাণ করার চেষ্টা করা হয়েছিল, আর আমার মন আবার লোহার মতো শক্ত হয়ে যেত। কয়েক সপ্তাহ পর আমি আমার দূরের আত্মীয়স্বজন আর সোসাইটির কয়েকজন পরিচিতদের থেকে উড়ো খবর পেতে লাগলাম। সত্যিটা খুব তেতো আর বাস্তববাদী ছিল। রোহন আর নেহার ওই বালির দুর্গ হুড়মুড় করে ভেঙে পড়েছিল। যখন ব্যাংক থেকে লোন পেল না আর আমার দিক থেকে টাকার পাইপলাইন পুরোপুরি কাটা পড়ে গেল, তখন ওদের বাস্তবের ভয়ঙ্কর সম্মুখীন হতে হলো। ওদের ওই বানের বিলাসবহুল দামি অ্যাপার্টমেন্ট ওদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো, কারণ ওরা পরপর 2 মাস ভাড়া দিতে পারেনি। ওদের ওই চকচকে লাক্সারি গাড়িটা, যার জন্য ওরা আমার ফিক্সড ডিপোজিট বন্ধক রাখার ষড়যন্ত্র করেছিল, রিকভারি এজেন্টদের হাত থেকে বাঁচার জন্য জলের দরে বিক্রি করে দিতে হলো, যাতে ওরা ওদের ক্রেডিট কার্ডের বিশাল বড় বিল চোকাতে পারে। আমি জানতে পারলাম যে ওরা এখন পুনের বাইরের দিকে একটা খুব ছোট আর সাধারণ ভাড়া বাড়িতে থাকছে। নেহা, যার সবসময় দামি শাড়ি, কিটি পার্টি আর স্পায়ের শখ ছিল, তাকে এখন বাধ্য হয়ে একটা লোকাল অফিসে রিসেপশনিস্টের চাকরি করতে হচ্ছিল। সোশ্যাল মিডিয়ায় ওদের ওই পারফেক্ট আর লোক দেখানো ছবি আসা একদম বন্ধ হয়ে গিয়েছিল। ওরা আমার কাছে স্বাধীনতা চেয়েছিল, আর আমি ওদের আসল দুনিয়ার স্বাধীনতা দিয়ে দিয়েছিলাম। এমন একটা দুনিয়া যেখানে প্রতিটা ভুলের দাম নিজেকে চোকাতে হয় এবং যেখানে কোনো রেস্কিউ ব্যাংক আপনাকে বাঁচাতে আসে না। আমি ওদের আমার ফোন আর আমার জীবন থেকে পুরোপুরি ব্লক করে দিয়েছিলাম। না কোনো মেসেজ, না কোনো ফোন কল। আমি আমার রুটিন বদলে নিয়েছিলাম। এখন আমি ওদের অপেক্ষায় জানলার ধারে বসে থাকতাম না। এই পুরো ঘটনা আমাকে একটা খুব বড় আর কড়া শিক্ষা দিয়েছিল। ভালোবাসা অন্ধ হতে পারে, কিন্তু আপনার ব্যাংকের কাগজপত্র আর আপনার আর্থিক নিরাপত্তা কখনো অন্ধ হওয়া উচিত নয়। নিজের জীবনের পুরো আর্থিক নিয়ন্ত্রণ ফিরে নিজের হাতে তুলে নিলাম। বিক্রমের সাহায্যে আমি আমার হোম ব্রাঞ্চে একটি সুরক্ষিত ব্যাংক লকার খুললাম। আমার বাড়ির আসল রেজিস্ট্রি, আমার স্বামীর পুরনো বীমার কাগজপত্র, আমার গয়না এবং ফিক্সড ডিপোজিটের আসল রসিদ সবকিছু আমি সেই লকারে খুব সযত্নে রেখে দিলাম। বাড়ির সেই পুরনো লোহার আলমারিতে আমি শুধু ফটোকপি রাখলাম। আমি শর্মাজির সাথে বসে আমার নতুন সুরক্ষিত ব্যাংক অ্যাকাউন্টে সব ধরনের লেনদেনের ওপর SMS এবং ইমেল অ্যালার্ট চালু করিয়ে নিলাম, তা সে 100 টাকার লেনদেনও হোক না কেন। আমার সেই সাধারণ ইন্টারনেট ছাড়া কিপ্যাড ফোনের সাথে সাথে একটি মেসেজ চলে আসত। আমি নিজের জন্য কড়া নিয়ম বানিয়ে নিয়েছিলাম যে মাসের প্রতি প্রথম সোমবার আমি নিজে হেঁটে ব্যাংকে যাব, নিজের পাসবই আপডেট করাবো এবং নিজের পেনশন আর সুদের পুরো হিসেব একটি ডায়েরিতে লিখব। বিশ্বাস করো, কিন্তু যাচাইও করো। ট্রাস্ট বাট ভেরিফাই, এটি এখন আমার জীবনের নতুন এবং সবচেয়ে জরুরি মন্ত্র হয়ে গিয়েছিল। আমি বিক্রমের অফিসে গিয়ে নিজের উইলেও আইনি পরিবর্তন করিয়ে নিয়েছিলাম। আমি এটা পরিষ্কারভাবে লিখিয়ে দিয়েছিলাম যে আমার জীবিত অবস্থায় আমার কোনো সম্পত্তি, আমার বাড়ি বা আমার অ্যাকাউন্টগুলোর ওপর কারও কোনো অধিকার থাকবে না। আমি আমার টাকাকে নিজের নিরাপত্তা আর নিজের খুশির জন্য ব্যবহার করতে শুরু করে দিয়েছিলাম। যে টাকা আমি নেহার মিথ্যে অসুখ আর রোহানের কিস্তির পেছনে নষ্ট করছিলাম, সেই টাকা দিয়ে আমি নিজের জন্য একটি ভালো মেডিকেল ইন্স্যুরেন্স পলিসি নিলাম এবং আমার সোসাইটির কিছু বান্ধবীর সাথে নাসিক ও শিরডির তীর্থযাত্রায় গেলাম। আমি 66 বছর বয়সে প্রথমবার নিজের উপর খরচ করতে এবং নিজের জন্য বাঁচতে শিখে গিয়েছিলাম। কিন্তু আমার গল্প শুধু আমার নিজের নিরাপত্তা এবং আমার ব্যক্তিগত জয় পর্যন্তই সীমাবদ্ধ থাকতে পারত না। যখন আমি সন্ধ্যায় পার্কে আমার বয়সী অন্য নারীদের সাথে দেখা করতাম, তখন তাদের কথায় আমি প্রায়ই এক লুকোনো ব্যথা অনুভব করতাম। আমার উপলব্ধি হতো যে আমার মতো আরও অনেক মা বাবা আছেন যারা নিজেদেরই সন্তানদের মানসিক ও আর্থিক চাপে চুপচাপ গুমড়ে মরছেন। কারো ছেলে তাদের এটিএম কার্ড নিজের কাছে রেখে তাদের প্রতি মাসে শুধু পকেট মানি দিত, আবার কারো বৌমা তাদের সমস্ত পৈতৃক গয়না নিজের লকারে রেখে দিয়েছিল। আমি ঠিক করলাম যে আমার সাথে যে ভয়ানক ধোঁকা হয়েছে তা এই সোসাইটির অন্য কোনো প্রবীণের সাথে হওয়া উচিত নয়। যোশী কাকার সাহায্যে আমরা সোসাইটির ক্লাব হাউসে প্রতি মাসের দ্বিতীয় রবিবার সিনিয়র সিটিজেন অ্যাওয়ারনেস ওয়ার্কশপ শুরু করলাম। প্রথম দিন মাত্র 10 জন এসেছিল, কিন্তু তারপর ধীরে ধীরে ভিড় বাড়তে লাগল। আমি বিক্রমকেও সেখানে একজন গেস্ট স্পিকার হিসেবে ডাকতে শুরু করলাম। আমরা কখনো কারো নাম নিইনি, আমি কখনো রোহানের নিন্দা করে নিজের ঘরের কথার তামাশা বানাইনি, কিন্তু আমি নিজের অভিজ্ঞতা থেকে সোসাইটির সকল প্রবীণদের তাদের আইনি ও আর্থিক অধিকার সম্পর্কে শিক্ষিত করতে শুরু করলাম। আমরা তাদের সহজ ভাষায় বোঝালাম যে কিভাবে নিজের ইউপিআই সুরক্ষিত রাখবেন, কিভাবে ব্যাংক থেকে আসা কোনো ওটিপি কারো সাথে শেয়ার করবেন না, এবং সবচেয়ে জরুরি কথা, নিজের ফোনের অ্যাক্সেস এবং নিজের পাসবই সে যতই আপন ছেলে বা মেয়েই হোক না কেন কারো হাতে দেবেন না। আমি সেই সব নারীদের বোঝালাম যে মমতা নিজের জায়গায় খুবই পবিত্র, কিন্তু নিজের আর্থিক স্বাধীনতা এবং নিজের আত্মসম্মান নিজের জায়গায়।
যখন আমি সেই ক্লাব হাউসের ছোট্ট মঞ্চে দাঁড়িয়ে কথা বলতাম আর সামনে বসা প্রবীণেরা আমাকে সম্মানের সাথে শুনতেন, তখন আমি আমার ভেতরে এক নতুন, অত্যন্ত শক্তিশালী এবং আত্মবিশ্বাসী সুষমা দেশমুখকে দেখতে পেতাম। এমন এক সুষমা যে আর কারো ফোন কলের অপেক্ষায় রাতভর কাঁদত না। এমন এক নারী যে নিজের সবচেয়ে গভীর ব্যথাকে নিজের সবচেয়ে বড় শক্তিতে পরিণত করে নিয়েছিল। আমার সোসাইটি, আমার প্রতিবেশী এবং আমার বান্ধবীরাই এখন আমার আসল পরিবার হয়ে গিয়েছিল। আমার এখন আর কোনো নকল পারফেক্ট বিয়ে, কোনো বিষাক্ত সম্পর্ক বা লোক দেখানো সম্মানের কোনো প্রয়োজন ছিল না। আমি আমার ভেঙে যাওয়া জীবনের কাচের টুকরোগুলোকে গুছিয়ে একটি অত্যন্ত সুন্দর, মজবুত এবং স্বচ্ছ ছবি বানিয়ে নিয়েছিলাম, যার মধ্যে কোনো মিথ্যে, কোনো প্রতারণা এবং কোনো ব্ল্যাকমেইল ছিল না। আমি এখন শুধু একজন রিটায়ার্ড টিচার বা একজন বিধবা মা ছিলাম না, আমি আমার জীবনের গল্পের নিজের হিরো ছিলাম। আজ এই পুরো ঘটনার পুরো 2 বছর পেরিয়ে গেছে। আমার বয়স এখন 64 বছর। আমি আমার জীবন থেকে যে সবচেয়ে বড় এবং সবচেয়ে কড়া শিক্ষা পেয়েছি তা হল, কাউকে অগাধ ভালোবাসার অর্থ এই নয় যে আপনি তার প্রতিটি ভুল, তার প্রতিটি লোভ এবং তার প্রতিটি বেয়াদবির আর্থিক বোঝা বইতে থাকবেন। একজন মা হিসেবে আমরা প্রায়ই ভাবি যে নিজের সন্তানদের সমস্ত কষ্ট থেকে বাঁচানোই আমাদের একমাত্র ধর্ম, কিন্তু আমি অনেক চড়া মূল্য চুকিয়ে এটা জেনেছি যে কখনো কখনো কাউকে সত্যি ভালোবাসার অর্থ হল তাকে নিজের ভুলের পরিণাম ভোগ করার জন্য একা ছেড়ে দেওয়া। রোহান আর নেহা আমার কাছে যে স্বাধীনতা চেয়েছিল তা আসলে স্বাধীনতা ছিল না, সেটা বিনা কোনো দায়িত্বে আমার টাকায় ফুর্তি করার একটি খোলা লাইসেন্স ছিল। যেদিন আমি তাদের সেই স্বাধীনতা তার আসল রূপে দিলাম, সেদিন তাদের বাস্তবতার ভয়ানক মুখোমুখি হতে হলো। এবং সবচেয়ে জরুরি কথা যা আমি শিখলাম তা হলো, যে সম্পর্কে সম্মান নেই, যেখানে আপনাকে শুধু একটি এটিএম মেশিন বা একটি সম্পদ মনে করা হয়, সেখানে আপনার টাকা আপনাকে কখনো ভালোবাসা এনে দিতে পারে না। টাকা শুধু লোভ বাড়াতে পারে, কিন্তু কারো মনে আপনার জন্য সম্মান কিনতে পারে না। আত্মসম্মান বা সেলফ রেসপেক্ট এমন কোনো জিনিস নয় যা আপনি বৃদ্ধ বয়সে কারোর পায়ের কাছে রেখে দেবেন। এটি আপনার নিজের রোজগার করা মুকুট, যা আপনাকে মৃত্যুর আগে পর্যন্ত নিজের মাথায় রাখা উচিত। আমার এই গল্পটি শুনছেন এমন প্রতিটি মা বাবা, প্রতিটি প্রবীণ এবং প্রতিটি মানুষের কাছে আমি হাত জোড় করে কিছু কথা বলতে চাই। এগুলো কোনো বইয়ের কথা বা কোনো প্রযুক্তিগত জ্ঞান নয়, এগুলো আমার নিজের চোখের জল এবং আমার আপনজনদের ধোঁকা থেকে বেরিয়ে আসা বাস্তব সত্য। সবার প্রথম কথা, নিজের ব্যাংকের পাসওয়ার্ড, নিজের ফোন এবং নিজের ওটিপি কখনো কারো সাথে শেয়ার করবেন না, সে আপনার নিজের ছেলে বা মেয়েই হোক না কেন। আপনার টাকা, আপনার নিরাপত্তা, অন্য কারোর বিলাসবহুল জীবনযাপনের মাধ্যম নয়। দ্বিতীয় কথা, বয়সের এই পর্যায়ে এসে কখনো কোনো কাগজে, প্রপার্টির দলিলে বা পাওয়ার অফ অ্যাটর্নিতে কোনো উকিল বা ভরসাযোগ্য তৃতীয় ব্যক্তিকে না দেখিয়ে স্বাক্ষর করবেন না। ইমোশনাল ব্ল্যাকমেইলে চাপে পড়ে কখনো এটা ভাববেন না যে নিজের আপনজনদের উপর কিভাবে সন্দেহ করব। তৃতীয় কথা, নিজের পেনশন, নিজের ফিক্সড ডিপোজিট এবং নিজের সারা জীবনের কষ্টার্জিত রোজগারের পুরো নিয়ন্ত্রণ নিজের হাতে রাখবেন। আপনি চাইলে এমন একটি গুপ্ত ফান্ড বা সিক্রেট ফান্ডও বানাতে পারেন, যার খবর আপনি ছাড়া দুনিয়াতে আর কারো কাছে থাকবে না, যা শুধু আপনার আপৎকালীন পরিস্থিতিতে আপনার কাজে আসবে। এবং শেষ কথা, যদি কেউ আপনাকে ভুলে যাওয়ার রোগ বা বয়সের প্রভাবের খটা দিয়ে আপনাকে দুর্বল অনুভব করানোর চেষ্টা করে, তবে ভয় পাবেন না। নিজের মেডিকেল চেকআপ নিজে করান এবং নিজের মানসিক ও আর্থিক স্বাধীনতাকে কারো হাতের পুতুল হতে দেবেন না। বিশ্বাস সবসময় করবেন, কিন্তু যাচাই বা ভেরিফাইও অবশ্যই করবেন। আজ যখন আমি সন্ধ্যায় আমার সেই পুরনো ব্যালকনিতে বসি, তখন আমার হাতে সেই আদা আর এলাচ দেওয়া চায়ের পেয়ালা থাকে। বাইরে কোথরুদের রাস্তায় সেই রোজকার কোলাহল থাকে। গাছের পাতার ফাঁক দিয়ে গলে আসা বিকেলে সেই সোনালি রোদ আমার মুখে এসে পড়ে। কিন্তু এখন আমার ভেতরে কোনো শূন্যতা নেই, কোনো অপেক্ষা নেই যে কারোর ফোন আসবে তো আমার মনে খুশি আসবে। আমার ফোন এখন আমার কাছে টেবিলে শান্তিতে রাখা থাকে, আর আমার সেই শান্তির সাথে প্রেম হয়ে গেছে। আমাকে এখন কাউকে প্রমাণ করতে হয় না যে আমি কতটা ভালো মা বা আমি কতটা ত্যাগ স্বীকার করা শাশুড়ি। আমি আমার জীবনের সুতোকে, যা অন্যদের হাতে জড়িয়ে কেটে যেতে বসেছিল, আবার নিজের হাতে খুব শক্তভাবে ধরে নিয়েছি। জীবনের এই মোড়ে এসে আমি এটা অনুভব করেছি যে সবচেয়ে বড় শান্তি এই কথাটা মেনে নেওয়ার মধ্যে আছে যে আপনি সবাইকে বদলাতে পারবেন না, কিন্তু আপনি নিজেকে ভেঙে পড়ার হাত থেকে অবশ্যই বাঁচাতে পারেন। আমার স্বামীর ছবি আজও আমার দেওয়ালে আছে, কিন্তু এখন আমি সেই ছবির সামনে আর কাঁদি না, বরং মুচকি হেসে তাকে জানাই যে তার বাড়ি, তার আমানত আর তার স্ত্রী তিনটিই সম্পূর্ণ সুরক্ষিত আছে। ঝড় এসেছিল, খুব জোরে এসেছিল,
সেটা আমার বাড়ির কিছু কাঁচা সম্পর্ককে শিকড় থেকে উপড়ে ফেলে দিয়েছিল। কিন্তু আমি একটি পুরনো বটগাছের মতো নিজের মাটিতে পুরো গর্বের সাথে দাঁড়িয়ে রইলাম। যদি আমার এই গল্প আপনাদের মন ছুঁয়ে থাকে বা আপনাদের মনে হয় যে সমাজে এমন গল্পের সামনে আসা জরুরি, তবে এই ভিডিওটি লাইক করুন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক অন্য কোনো প্রবীণের কাছে এই সাহস পৌঁছে দিতে পারে। আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনি বা আপনার পরিচিত কেউ কি কখনো নিজের পরিবারেই এমন ধোঁকা বা তিরস্কার সহ্য করেছেন, এবং আপনি আমার এই গল্প ভারতের কোন শহর বা গ্রাম থেকে দেখছেন, এটাও কমেন্টে অবশ্যই লিখবেন। আপনাদের শহরের নাম পড়ে আমার অনুভব হয় যে আমার আওয়াজ, আমার ব্যথা আর আমার এই জয় কত দূর পর্যন্ত পৌঁছেছে। নিজের এবং নিজের আত্মসম্মানের সবসময় খেয়াল রাখবেন। ধন্যবাদ।